সজারুর কাঁটা গল্পে ব্যোমকেশ বলেছিল, সত্য অন্বেষণের পথ বড় দুর্গম। কোথায় কোন কানাগলির মধ্যে সত্য লুকিয়ে আছে কে বলতে পারে। আর.জি. কর হাসপাতালে দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটা সত্য কোন কানাগলির মধ্যে লুকিয়ে আছে সেই প্রশ্ন আজও উঠছে। আজ নির্মল ঘোষের গ্রেফতারির পর সেই কানাগলিতে কি আলো ঢুকতে পারবে? প্রথম প্রশ্ন। আর.জি. কর কাণ্ডের 2 বছরের মাথায় গ্রেফতার নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে ওড়িশা থেকে পাকড়াও করল পুলিশ। অভয়ার শেষকৃত্য এপিসোডের ষড়যন্ত্র ভেদ করতে বড়সড় ব্রেকথ্রু। দ্বিতীয় প্রশ্ন। বাড়ি থেকে জোর করে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে দেন নির্মল ঘোষ। অভিযোগ অভয়ার মা ও বাবার। তবে কি দ্বিতীয় ময়নাতদন্ত হওয়ার পথ চিরতরে বন্ধ করতেই তড়িঘড়ি দাহ করা হয়েছিল অভয়ার দেহ? একমাত্র উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট। তৃতীয় প্রশ্ন। আর.জি. করের শ্মশান ফাইলস খুলতেই জালে নির্মল ঘোষ। দ্রুত দেহ দাহ করতে হুমকি দিয়েছিলেন নির্মল। মেলেনি সামাজিক রীতি পালনের সুযোগও, বলছে অভয়ার পরিবার। কিন্তু কার অঙ্গুলি হেলনে আগাগোড়া এত অ্যাক্টিভ ছিলেন নির্মল? চতুর্থ প্রশ্ন। এবার এনআরএসে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালেরই শৌচাগার থেকে মিলল দেহ, পাশে উদ্ধার অজ্ঞান করার ইঞ্জেকশনের শিশি। কিন্তু কিভাবে মৃত্যু হলো কর্তব্যরত নার্সের? ইঞ্জেকশনই কি মৃত্যুর কারণ, নাকি পেছনে অন্য কোনো রহস্য? পঞ্চম প্রশ্ন। নেতাজিকে দেশদ্রোহী বলে কুরুচিকর আক্রমণ। কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য। নেতাজিকে অসম্মান করে পোস্ট করলে গ্রেফতার করা হচ্ছে, তাহলে বিজেপি সাংসদ অনন্তকে এখনও গ্রেফতার নয় কেন? একেবারে স্পষ্ট করে এই প্রশ্ন তুলতে হবে। তবে শুরুতেই দেখাবো পড়শি রাজ্য ওড়িশা থেকে পুলিশ গ্রেফতার করলো আর.জি. কর কাণ্ডে বারবার নাম জড়ানো সেই নির্মল ঘোষকে। অবশেষে দেখুন। 2 বছর আগে অগাস্টে সামনে এসেছিল আর.জি. কর কাণ্ড। সেই ঘটনায় আরেক অগাস্টে গ্রেফতার হলেন পানিহাটির হেভিওয়েট তৃণমূল নেতা। এবার পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নতুন করে আর.জি. কর কাণ্ডের ফাইলস খোলার পর প্রথম গ্রেফতারি। রবিবারই অভয়া স্মরণ সভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এরপর সোমবার এফআইআর করে খড়দা থানা। নতুন করে দায়ের হওয়া এই এফআইআরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ তোলে নিহত চিকিৎসকের পরিবার। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধা দান, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এই এফআইআর দায়েরের 3 দিনের মধ্যে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করল খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? 2024-এর 9 অগস্ট আর.জি. কর মেডিকেলে এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। শুরু থেকেই পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিল নিহত চিকিৎসকের পরিবার। 2 বছর পর অগস্ট মাসেই গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এই যে নির্মলবাবু এতদিন ধরে খুল্লা ঘুরে বেড়াচ্ছিলেন এত কিছুর পরেও, সেটাও একটা অদ্ভুত ব্যাপার। এইবারে দেখতে হবে যে সোমনাথ দে আর সঞ্জীব মুখোপাধ্যায়, এবারে তারা কোথায় যাবে এবং কিভাবে থাকবে, কোথায় কোথায় গেছে, প্রভাবশালী যোগ তাদের জন্য কতটা কি হবে, সেটা আমরা দেখতে হবে। পুলিশের কাজ করবেন, প্রশাসনের মতন এগোচ্ছে। বলতে পারবো না সেদিন এক্সাক্ট মানে কি হয়েছিল। বাবার সাথে তো ভাবে কখনো ক্লিয়ারলি কথা বলা হয়নি যে কি হয়েছিল বলো, তাকে তো আমরা কোয়ারি করতে পারি না। শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে নির্মল ঘোষকে। সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। আবার ভীষণ প্রিয় উপন্যাস কালবেলাতে সমরেশদা লিখেছিলেন,
সব থেকে বড় সত্যিগুলো মানুষ সব থেকে বেশি আড়াল করতে চায়, কারণ সত্য প্রকাশ হয়ে পড়ার ভয়টা মিথ্যের থেকে অনেক বেশি। ভেবে দেখুন, অভয়া মামলাতেও এই কথার থেকে বড় সত্য আর হয় না। একটু ভেঙে বলি, অভয়ার ক্ষেত্রে তড়িঘড়ি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত হলো এবং তড়িঘড়ি বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে দেহটা সৎকার করে দেয়া হলো। সে কাজ করলো নির্মল ঘোষ আর তার বাহিনী। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন? পরিবারের যখন স্পষ্ট দাবি দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে, তখন নির্মল ঘোষ অ্যান্ড কোম্পানি দাঁড়িয়ে থেকে চোখের নিমেষে দেহ পুড়িয়ে দিল। কেন? কি লুকোতে? এটা যদি বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে প্রথম প্রশ্ন হয়, তাহলে দ্বিতীয় প্রশ্নটা আরও অনেক বড়। এবং দুর্ভাগ্য, যে প্রশ্নটার ধারে কাছে আগের সিবিআই তদন্ত পৌঁছতে পারেনি অথবা পৌঁছতে চায়নি। সেই প্রশ্ন হলো, নির্মল ঘোষ নাকি নির্মল ঘোষ সেই রাতে শুধুমাত্র কারণ নির্দেশ পালন করেছিলেন? কেউ নির্মল ঘোষের আজকের গ্রেফতারিতে খুশি হতেই পারেন, ভাবতেই পারেন যে কান টানলে তো মাথায় আসে, কিন্তু এতদিনে শুধু কান ধরা পড়ল। এই তদন্ত শেষ পর্যন্ত মাথা অবধি পৌঁছবে তো? ডক্টর নজরুল ইসলাম কি মনে করেন? দেখুন, আপনারা দেখেছেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, তো একদিকে তার স্বাস্থ্যমন্ত্রীর পদের অপব্যবহার করে প্রিন্সিপাল এবং এমএসভিপিকে দিয়ে মিথ্যে খবর অভয়ের বাড়িতে পাঠাচ্ছিলেন এবং অন্যান্য অনেক কারবার আছে, থানাতেও মিথ্যে খবর গিয়েছিল। দ্বিতীয়ত, পুলিশ মন্ত্রী হিসেবে আমি অন্য কারো কথা বলবো না, ওনার বক্তব্যটা শুনুন, যে রাত 2টো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম। দেখুন, আমাদের রাজ্যের আপনি যদি নিয়ম জানেন, তাহলে পুলিশ কমিশনার কিন্তু পুলিশ মন্ত্রীর সরাসরি অধীনে কাজ করে না, মাঝে হোম সেক্রেটারি আছেন। তো পুলিশ মন্ত্রী যদি কিছু জানতে চান পুলিশ কমিশনারের কাছ থেকে, তাহলে সেটা তাকে হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে। পুলিশ কমিশনার যদি কিছু পুলিশ মন্ত্রীকে জানাতে চান, সেটা হোম সেক্রেটারির মাধ্যমে জানাতে হবে। তবু আমি মেনে নিলাম। কিন্তু বিশেষ ক্ষেত্রে এই প্রোটোকল তো ভাঙাও যাবে নিশ্চয়ই? না, কোনো ক্ষেত্রে প্রোটোকল ভাঙা যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন, আমি ধরে নিলাম যে এত জরুরি প্রয়োজন ছিল যে একবার পুলিশ মন্ত্রী অথবা পুলিশ কমিশনার ফোন করলেন, কিন্তু তার জন্য কি রাত 2টো পর্যন্ত কথা বলা অনুমোদিত? অর্থাৎ যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছিলেন, পুলিশ মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে প্রমাণ লোপাটের কাজ করছিলেন, নির্মল ঘোষ দাবার একজন বোড়ে মাত্র। তিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেটা করতে বলেছেন সেটা করেছেন মাত্র। আপনি নিজেও বললেন জাস্ট ফলোইং দ্য অর্ডারস। হ্যাঁ, তবে বেআইনি অর্ডার ফলো করা অপরাধ, অতএব সেই জন্য নির্মল ঘোষের সাজা হবে। আপনি খেয়াল করুন যে একজন লোক সরকারি হাসপাতালের ডাক্তারদের এই বলে হুমকি দিচ্ছেন যে এই রাত্রের মধ্যে যদি পোস্টমর্টম না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেব। তারপরে এটা অন্য কেউ বলেননি, ওই দলের প্রধান বলেছেন। তারপরে রাত্রিবেলায় ময়নাতদন্ত হলো। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের যে নিয়ম আছে, ডাক্তারবাবুরা আরও বলতে পারবে, আফটার সানসেট, যে হ্যাঁ মার্ডার না, সব কেসে না, মার্ডার কেসে, রেপ কেসে এই পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। একদম সেটা করা হলো। তারপর যেগুলো নমুনা সংগ্রহ করা ছিল সেগুলো ঠিকমতো তো করা হয়নি। দ্বিতীয়ত, সেগুলো যেভাবে প্রিজার্ভ করার কথা ছিল, যেমন ধরুন যে স্পার্ম বা সিমেন্ট, সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রিজার্ভ করা হয়, কিন্তু সেটা সংগ্রহ করে ফেলে রাখা হয়েছিল, সেগুলো হলো। আমার ধারণা এগুলো নেগলিজেন্স নয়, এগুলো ক্রিমিনাল কনস্পিরেসি। এরপরে ধরুন যে পোস্টমর্টম হয়ে যাওয়ার পর মৃতদেহটা যখন তার বাবা এবং মা আছেন, থানাতে বসে আছেন, তাদের অনুমতি না নিয়ে, তাদেরকে না জানিয়ে মৃতদেহটা নিয়ে পুলিশের লোকেরা, পার্টির লোকেরা চলে গেলেন। তারপরে সবথেকে যেটা আশ্চর্য, যে শ্মশানে সৎকারের জন্য আগে থেকে
একাধিক মৃতদেহ লাইনে ছিল। সেখানে এই নির্মল ঘোষ আর এই সোমনাথ এবং সঞ্জীব এরা গিয়ে সেই আগে আসা মৃতদেহগুলো আটকে দিয়ে এই পরে যা মৃতদেহটা চুল্লিতে তুলে দিলেন, এবং তুলে দেওয়ার পর একজন আরেকজন পিটচাপড়ে কি বলছেন, ওয়েল ডান মাই বয়। তো কি এত মহৎ কাজ করেছেন যার জন্য ওয়েল ডান? একমাত্র মহৎ কাজ করেছেন যে দ্বিতীয়বার পোস্টমর্টম করলে যে কিছু প্রমাণ পাওয়া যেত সেটা তারা নিশ্চিত করেছেন যে আর করা যাবে না। এর পরে পরবর্তীকালে যেসব তদন্ত হয়েছে সেখানেও নির্মল ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের ভূমিকা একদমই ভালো নয়। আমি বলবো যে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে, খুব ভালো কথা, তার সঙ্গে যে দুজন আছে তারাও গ্রেপ্তার হোক, কিন্তু যার নির্দেশে তারা এই কাজটা করছিলেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক। বেশ, এইখান থেকে আমি খুব স্পষ্ট করে বলছি যে ক্রনোলজিটা, যে ঘটনাক্রমটা নজরুলদা বললেন, সেগুলো সমস্ত তার একটা বড় অংশ এবিপি আনন্দের আর্কাইভে ধরা আছে। এই অনুষ্ঠানে আমি আবার ফিরে দেখব সেই আর্কাইভ, শুধু বাবা মার আরতি নয়, তার অনেকগুলো পর্যায়, কিন্তু শুরুটা করব একেবারে উল্টো দিক থেকে, মানে বর্তমান থেকে। তার কারণ এই সোমবার অর্থাৎ 10 তারিখ অভয়ার বাবা শেখর দেবনাথ তিনি একটা অভিযোগপত্র পুলিশকে, এই অভিযোগপত্রের ভিত্তিতেই কেসটা নতুন করে শুরু হয়েছে। এই অভিযোগপত্রটা এত গুরুত্বপূর্ণ যে এই অনুষ্ঠানের পরতে পরতে এর এক একটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চেহারায় আমাদের সামনে আসবে। কিন্তু তার আগে ওভারঅল কি লেখা হয়েছে, অভিযোগপত্রটি কি, যার ভিত্তিতে এই কেস স্টার্ট হলো এবং আজকে গ্রেফতার হলেন নির্মল ঘোষ, আমি দ্রুত একবার এক ঝলকে দেখাবো। দেখুন। কখনো তাকে দেখা গেছিল শববাহী গাড়ির পাশে, কখনো শ্মশানে। আরজিকর কাণ্ডের পর নিহত চিকিৎসকের মৃতদেহ প্রায় ঝড়ের গতিতে বাড়িতে নিয়ে চলে যাওয়া এবং তারপর তড়িঘড়ি শ্মশানে নিয়ে তা পুড়িয়ে দেওয়া। এই অভিযোগের শুরু থেকে যার নাম জড়িয়েছে তিনি পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। নিহত চিকিৎসকের বাবার যে অভিযোগপত্রের ভিত্তিতে পুলিশ সোমবার এফআইআর করেছে, সেখানেও নির্মল ঘোষের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলা হয়েছে। আরজিকর কাণ্ডের পর সেই রাতে বারবার অভয়ের শববাহী গাড়ির আশেপাশেই দেখা গেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগপত্রে অভয়ের বাবা উল্লেখ করেছেন, সামাজিক রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার মেয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ঠিক সেই সময়ই পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাদের হুমকি দেন। অভিযোগপত্রে অভয়ের বাবা আরও উল্লেখ করেছেন, সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তাঁরা আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমার মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। আমি কিছুটা সময় অপেক্ষা করার পর অনুরোধ করা সত্ত্বেও তারা তাতে কোনো কর্ণপাত করেননি। সেই রাতের ছবিতেও পানিহাটি শ্মশানে নির্মল ঘোষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল। অভিযোগপত্রে অভয়ের বাবা এরপর লেখেন, সেই সময় তাঁদের প্রভাব এতটাই প্রবল ছিল যে আমার প্রতিবাদ সত্ত্বেও তারা আমার কোনো কথা শোনেনি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছের বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসি নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। ঘটনা হচ্ছে, যা হয়েছে অন্যায় সেটা পুরনো সরকারের আমলে, আমরা সেটা বলে দায় ঝেড়ে দিতে পারতাম যে ওরা পুরনো সরকার করেছে ইত্যাদি, যা সবসময় হয়েছে। এই সরকার সেই রকম সরকার নয়। আমরা যত রকমের এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যারা মনে করছে ধামাচাপা দিয়ে দিয়েছে, একটু অন্যরকম সরকার, অনেকেরই অসুবিধা হবে যারা অন্যায় করেছে। আমি এটার ব্যাপারে কোনো কথা বলবো না। এর একটা আইনি ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা করলে হয়তো অভিযুক্তদের ফেভারে যাবে, তাই জন্য আমি আইনি ব্যাখ্যা করব না। যার যা পানিশমেন্ট পাওয়ার পানিশমেন্ট পাক, আমরা খুশি হব। নতুন এফআইআর দায়েরের পর থেকেই বেপাত্তা ছিলেন নির্মল ঘোষ। অবশেষে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেননি, বহুদিন ধরেই উনি বাড়িতে নেই, কিন্তু কোথায় গেছিলেন সেটা আমাদেরকে জানানো হয়নি। বাবাও তো কখনো বলেননি যে পাশে নেই। যতবার তাকে ডাকা হয়েছে, যেখানে ডাকা হয়েছে উনি সবসময় প্রেজেন্ট থেকেছেন। এবার নির্মল ঘোষকে জেরায় কি কি তথ্য সামনে আসে সেটাই দেখার।
আবির দত্ত, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, এই নির্মল ঘোষের গ্রেফতারিটা হলো গত সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথের অভিযোগপত্রের ভিত্তিতে। আমি শেখরবাবুর অভিযোগপত্রটা থেকেই কয়েকটা বাক্য আপনাদের একটু পড়ে শোনাই, বারবার এই আলোচনায় এই প্রসঙ্গটা আসবে। তৎকালীন শাসক দলের প্রভাব ও ষড়যন্ত্রের কারণে ময়নাতদন্ত সঠিকভাবে করা হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমায় বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁরা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহ আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী এবং অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণাদি ধ্বংস বা গায়েব করে দেয়া। তারা জোরপূর্বক শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতে দেয়া হয়নি। আরও পড়ব, কিন্তু পুরো মোদ্দা ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক তাড়াহুড়ো, যার উদ্দেশ্য পরিষ্কার, প্রমাণ লোপাটের চেষ্টা। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল সেদিন ময়নাতদন্ত থেকেই। 2024 সালের 22শে সেপ্টেম্বর সিবিআইয়ের জেরার পর বেরিয়ে অভয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক ডক্টর অপূর্ব বিশ্বাস এক আশ্চর্য বয়ান দিয়েছিলেন। আমি দ্রুত একবার সেইটাই দেখে নেব। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, ভাবুন, অভয়ার নিজের কোনো কাকাটো সেদিন আরজি করে ছিলেনই না। অভয়ার মা এবং বাবা ছিলেন কার্যত হাসপাতালের ঘরবন্দি। তাহলে এই কাকাটিকে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। সঞ্জীব মুখোপাধ্যায় কি সেদিন বলেছিলেন যে ওই দিনই ওই সময়ই পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবেন? এইখানেই বারবার আসছে আজ গ্রেফতার হওয়া নির্মল ঘোষের নাম। শুধু তাই নয়, এই তৃণমূলের টিম অভয়ার মা এবং বাবাকে, মানে রত্নাদেবী এবং শেখরবাবুকে, একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও চেষ্টা করে। এই কথা তারা প্রথম বলেছিলেন যখন এই স্টুডিওতে দ্বিতীয়বারের জন্য তারা এসেছিলেন। এই চেয়ারে, অনিকেত যেখানে বসে আছে সেই চেয়ারে বসেছিলেন। কি বলেছিলেন সেদিন দেখুন। সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিল। তখন আমার অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কি উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা। কিন্তু যাদের আমি দেখে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। দেখুন, আপনারা জানেন যে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এখন হাইকোর্টে এই অভয়া মামলাটা লড়ছে এবং এই প্রত্যেকটা উত্তর না পাওয়া প্রশ্নের উত্তর খুঁজছে। আজ নির্মল ঘোষের গ্রেফতারি সত্যি কতটা সত্যি সামনে আনতে পারবে বলে জয়ন্ত তোমার মনে হয়? সুমন, 28 বছর আমার ফৌজদারি ক্ষেত্রে ওকালতি, তার মধ্যে 15 বছর গত সরকারের অধীনে পড়ে। এই 15 বছরে আমার একটা শিক্ষা হয়েছে, আমি দেখেছি পুলিশ যত না অপরাধীদের ধরবার চেষ্টা করেছে, তার চাইতে এই 15 বছরে অপরাধীদের লুকোবার চেষ্টা করেছে বেশি। এমনকি যারা পোস্টমর্টেম করেছেন তাদের মাথায় রেখেও বলছি, কামদুনির সময় থেকে, কামদুনিতেও যে রকমভাবে চিড়ে ফেলা হয়েছিল বা তার গায়ে যে ধরনের ইনজুরি ছিল, পোস্টমর্টেমে তা আসেনি। অথচ ছবিতে দেখা যাচ্ছে যা পোস্টমর্টেমে নেই। মানে এই যে পোস্টমর্টেম করবার জন্য এক্সপার্ট ডক্টরদের টিম হচ্ছে, এই টিমকে দিয়ে অপরাধের তথ্য প্রমাণ গায়েব করার চেষ্টা চলছে তখন থেকেই। এমনকি অভয়া কাণ্ডতেও আমরা দেখেছি এই যে 3 জন ডাক্তারবাবুর দিয়ে পোস্টমর্টেম করানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইনকোয়েস্ট রিপোর্টে যে ইনজুরিগুলি রয়েছে পোস্টমর্টেমে তার চেয়ে অনেক কম ইনজুরি এবং কম গুরুত্বপূর্ণ ইনজুরি দেখানো হচ্ছে। এটা গেল প্রথম। জয়ন্ত, তোমায় ধন্যবাদ। তুমি কামদুনির প্রসঙ্গ তুললে। কামদুনির ভাইয়ের সঙ্গে আজকে আমাদের কথা হয়, তিনিও বলেন যে একেবারে এইভাবে বোনের দেহ তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ইনফ্যাক্ট যদি রাজ্যের বাইরে যেতে হয় হাতরাসেও এক্স্যাক্টলি তাই হয়েছে। তার কারণ হচ্ছে অপরাধের তথ্য প্রমাণ যত তাড়াতাড়ি অপরাধীরা গায়েব করে দিতে পারবে তত তারা মনে করবে বাঁচা গেল, কিন্তু বাঁচা যায় না। কেন? সুমন, আরজি করের অপরাধ একটা ভয়ঙ্কর পৈশাচিক ষড়যন্ত্রের ফল। আমি কিন্তু পাশবিক বললাম না, কারণ পশু এমন করে না।
পিশাচরা এমন করে যা এখানে হয়েছে। আমি কতগুলো মানে চেইন অফ অফেন্সেস, কী ধরনের চেইন অফ অফেন্সেস আমি দেখেছি। প্রথম প্রশ্নের উত্তর, মার্ডার হলো কেন আমরা জানি না, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছেন, পেছনে বিরাট দুর্নীতির কথা তারা তুলছেন, কিন্তু এখনও ক্লিয়ার নয় কেন মার্ডার হলো। দ্বিতীয় হলো, মার্ডার কিভাবে হলো সেটা আমরা জানি, এবং তুমিও জানো যে চোখ ফেটে রক্ত বেরিয়েছিল বলে আমরা জানতে পারি। যদি কেউ কারো মুখে জোরে হাত চাপা দিয়ে খুব আঘাত করে, তাহলে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার চোখটা ফেটে যেতে পারে, রক্ত বেরোতে পারে। অর্থাৎ এই অত্যাচারের কাণ্ডটা আমরা জেনে গেছি। মার্ডার কারা করলো আমরা জানি না, একজন স্কেপগোটকে আনা হয়েছে, কিন্তু সকলেই বুঝতে পারছেন এখানে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা। তা সত্ত্বেও কেন সিবিআই বা তার আগে কলকাতা পুলিশ সেটা দেখায়নি সেটা আমরা জানি না। এর পরের পার্ট হচ্ছে কাভার আপ, যেটাতে নির্মল ঘোষ জড়িয়ে। অর্থাৎ অপরাধটা হয়ে গিয়েছে, এবার অপরাধটাকে লুকোতে হবে, কাভার আপ করো। কীভাবে কাভার আপ করলো সেটা আমরা জানি, বারবার টিভিতে দেখছি। দ্রুত মৃতদেহ গায়েব করে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, দ্রুত পোস্টমর্টেম করা। কাভার আপ কারা করলো সেটাও কিন্তু আমরা জেনে গেছি। সকলকে গ্রেপ্তার করা হয়নি। টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তারটা কেন করা হলো, গ্রেপ্তার করে কি পেলাম সেটা আর আমরা বুঝলাম না। টালা থানার ওসি তো বেরিয়েও গেলেন। গোটা ব্যাপারটা হাসাপ কারা করলো সেটাও আমরা জেনে গেলাম। অর্থাৎ এই হলো চেইন অফ অফেন্সেস। তার মানে এবার দাঁড়াচ্ছে কি, যে এখনকার যারা রাজ্য পুলিশ তারা বেটার কাজ করছে। তুমি ভেবে দেখো, অ্যারেস্ট তো অনেককেই করলো, কিন্তু এর মধ্যে তার মধ্যে আমি দেখতে পেলাম সুশান্ত ঘোষকে অ্যারেস্ট করলো, তার আগে পুষ্পা তাকে অ্যারেস্ট করে আনলো নেপাল থেকে। আবার আমরা এটাও দেখছি নির্মল ঘোষকে পুরী থেকে অ্যারেস্ট করে আনলো। আবার পুলিশকে আমরা বুঝতে পারি না, তারা তো টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে না। সুমিত রায়, তোমার টিভিতে আমি দেখছি, তিনি বলছেন আমি তো কাছাকাছিই ছিলাম। তার মানে কি, পুলিশ কাজ করে বুঝে। আজকে নির্মল ঘোষকে তারা পুরীর একটা বিলাসবহুল হোটেল থেকে গ্রেপ্তার করে আনলো, অথচ তার মেয়ে বললেন দীর্ঘদিন তার সঙ্গে বাড়িতে যোগাযোগই নেই, তিনি আসেন না। তার মানে আরেকটা কথা বলতে হবে, এসটিএফকে তারিফ করতে হবে। এসটিএফ কিন্তু পরপর কয়েকটা টেররিস্টকে অ্যারেস্ট করলো, যেমন হামিম মণ্ডল, যেমন এই রানা রউফ। যে পুলিশকে বসিয়ে রাখা হয়েছিল 15 বছর, সেই পুলিশকে জেগে উঠলো। যদি তাই আমরা জানতাম তাহলে তো আমরা এখানে সিবিআই চাইতাম না। ইনফ্যাক্ট আমি তোমায় বলি যে আদালতে আমি খুব মজা করে বলেছি যে সিবিআই পারবে না হুজুর, তাহলে তুমি এনআইএ বা র দাও, যদিও সেটা হয় না, অথবা সিআইডি দাও বা রাজ্য পুলিশ দাও, কারণ তারা এখন বেটার কাজ করছে। এবার তোমার প্রশ্ন যে জোর করে দেহ পুড়িয়ে দিল কেন, এটাই তো আমাদের এখনকার মূল প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিলেন, আমরা সেটা টিভিতে দেখলাম। তারপরে 10 তারিখ একটা অভিযোগ দায়ের করা হলো, কিন্তু মনে রাখতে হবে এই অভিযোগ কিন্তু নতুন কোনো অভিযোগ নয়, এই অভিযোগ ওনার পুরনো অভিযোগ। অর্থাৎ নির্মল ঘোষের এই আচরণ একেবারে প্রথম থেকে উনি অভিযোগ করে আসছেন, তুমি বারবার সেটা টিভিতে দেখাচ্ছ। অর্থাৎ সেই সময় তার এই অভিযোগটা নেওয়া হয়নি, আজকে নতুন করে অভিযোগ নেওয়া হলো, কিন্তু পুরনো অভিযোগ। অর্থাৎ উনি গ্রেপ্তার হলেন পুরনো অভিযোগে। ভাবো তো, 2 বছর ধরে একটা পরিবার একই কথা বলে আসছে, আর নতুন করে তাকে অভিযোগপত্র লিখতে হলো এই মাসের 10 তারিখ, তবে অ্যাকশন হচ্ছে। সুতরাং আসল হচ্ছে সদিচ্ছে। কুণাল বাবুর একটা বাইট আমি এইমাত্র দেখলাম, উনি বলছেন আমি তো একমত, যদি অপরাধ করে থাকে তাহলে সিবিআই ধরেনি কেন। ঠিক কথা, সিবিআই ধরেনি কেন এটা তো আমরা বুঝতেই পারছি না। যেভাবে সিবিআইকে গাইড করে দেওয়া হচ্ছে তা বুঝতে পারছি না তোমরা কেন তারা ধরলো না। সুমন, আমার সেই বিখ্যাত না, আমার নিজস্ব তত্ত্ব, প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব, এরা খুব প্রভাবশালী, এরা বাইরে থাকা মানে সমাজের অপরাধ। আর তোমরা বলছো কান টানলে মাথা আসে, সব সময় কি আসে? মাথা পালিয়ে যায় না, কি পালিয়ে যায় বলবো না, কোর্টের নির্দেশে কি 25টা ব্যাগ নিয়ে চলে যায় না? যতক্ষণ তাদের গ্রেপ্তার করার স্কোপ ছিল, মাথাদের তো গ্রেপ্তার করা হলো না। আমার আর একটা প্রশ্ন, 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে কেন? কি হলো? কি তাদের কাছ থেকে পাওয়া গেল? বিনীত গোয়েল সেই সময় ছিলেন, বিনীত গোয়েল আজ অব্দি কিছু বললেন না কেন? কোথায় তিনি গেলেন? তাকে কেন ধরা হচ্ছে না? যদি ধরেও নি, যেমন নজরুল ইসলাম সাহেব বললেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ পালন করতে গিয়েছিলেন এই নির্মল ঘোষ, তাহলে কি তাকে ধরা হবে? গ্রেপ্তার করার কথা বলছি না, জেরাটা করা হবে। মনে রাখতে হবে সুমন, সময় খুব ভাইটাল। আমরা 2 বছর সময় অতিক্রান্ত করে ফেলেছি। নিজেদের পায়ে কুড়ুল মেরেছি বলবো না, বলবো পাটা নিয়ে কুড়ুলে মেরেছি।
আর কবে আমরা তথ্য প্রমাণ পাবো? একদম। সিবিআই কি অনুষ্ঠান দেখছেন? একদম, দুটো শব্দ, আর কবে। দেখুন, আমি আরেকবার শেখরবাবুর অভিযোগপত্রের আর দুটো বাক্য আপনাদের পড়ে শোনাই। শেখরবাবু গত সোমবারের এই অভিযোগপত্রে লিখছেন, সেই সময় তাদের প্রভাব এতটাই প্রবল ছিল যে আমার প্রতিবাদ সত্ত্বেও তারা আমার কোনো কথা শোনেনি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছের বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসি দলের নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেদিন এই ঘটনা যখন ঘটছিল, অর্থাৎ 9ই আগস্ট 2024, আগাগোড়া এবিপি আনন্দ লাইভ সম্প্রচার করছিল। এবার আপনারা যেটা দেখবেন এবং শুনবেন সেটা শুধুমাত্র একজন মা এবং বাবার অসহায় আর্তি ছিল না, তার পেছনে ছিল গভীর রাষ্ট্রীয় ষড়যন্ত্র। কারণ এই ফুটেজেই দেখা যাচ্ছে গোটা ঘটনাটা ঘটাচ্ছে তৃণমূল নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার সঙ্গে পুলিশ বাহিনীও। ফুটেজে পুলিশের সেই তৎপরতা এবং অভয়ার দেহ ছিনতাই একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো। দিনের আলোয় ঘটনা ঘটেনি, রাতের অন্ধকারে, কিন্তু দিনের আলোর মতো বোঝা যাচ্ছে। আরেকবার আপনারা দেখুন মন দিয়ে। দেখুন না কি করছে, পুলিশ কি করছে আমাদের, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন, ওই দেখুন, দেখুন দাঁত দেবে এখানে, চার চার সরিয়ে দেবে এখান থেকে। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে অত্যাচার। অর্থাৎ লার্জার কনস্পিরেসিটা একেবারে স্পষ্ট, শুধু ধর্ষণ ও খুন নয়, পুলিশ জোর করে দেহ ছিনতাই করছে। অন্যদিকে একই সঙ্গে বিধানসভায় শাসক দলের তৎকালীন মুখ্য সচেতক এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ দেহ দ্রুত দাহ করার ব্যবস্থা করছে দাঁড়িয়ে থেকে। এমনকি শ্মশানে আইন মেনে মৃতের কোনো নিকটাত্মীয়কে যে সইটা করতে হয়, সেই সইটাও রাজনীতিবিদরাও করে দিচ্ছে। ভাবা যায়। শেখরবাবু তার অভিযোগে এক জায়গায় লিখছেন, আমরা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের জোরপূর্বক শেষকৃত্যের কাগজে স্বাক্ষর করতে দেয়া হয়নি। আমাদের অগোচরে এবং অনুমতি ছাড়াই তারা সমস্ত নথিপত্রের কাজ সম্পন্ন করেন। পরবর্তীতে আমি জানতে পারি যে সঞ্জীব মুখার্জি নামে এক ব্যক্তি ঘাট সার্টিফিকেটের তথ্য প্রদানকারী হিসেবে স্বাক্ষর করেছিলেন, যিনি আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিলেন। আমার পরের বক্তা অনিকেতের কাছে আমার প্রশ্ন থাকবে, এবার কি অবশেষে এই বৃহত্তর ষড়যন্ত্রের আসল চেহারাটা সামনে আসতে পারে? অনিকেত, যেটা বলার সেটা হচ্ছে যে এই যন্ত্রণা নিয়ে তো আমরা বিগত 2 বছর কাটিয়ে দিলাম, 2 বছর পূর্ণ হলো। এখন আজ যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি, পানিঘাটির বিধায়ক তিনি গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, সিবিআই কিন্তু এখনও গ্রেপ্তার করেনি। তাহলে পুলিশ প্রাইমা ফেসি পাচ্ছে, গ্রেপ্তার করছে, কিন্তু সিবিআই প্রাইমা ফেসি পাচ্ছে না বা গ্রেপ্তার করতে পারছে না। এটা একটা অদ্ভুত রসায়নের জায়গা। তাহলে দেখুন, বৃহত্তর ষড়যন্ত্রের কথা আমরা বারবার বলেছি। আমাদের মূলত দুটো জিনিস, 3টে জিনিস রাখতে চেয়েছি, যে একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত, এদেরকে অ্যারেস্ট হওয়া উচিত, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে, সিবিআই তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত। 3 আইপিএসকে সাসপেন্ড করেছেন, এই 3 আইপিএসকে সাসপেন্ড করেছেন তদন্তের গাফিলতির জন্য। তাহলে তাদেরকে নিয়ে প্রাইমারি রিপোর্ট কি আসছে, কি ভাবছেন তাদেরকে নিয়ে, তাহলে তাদেরকে তদন্তের আওতায় আনবেন, শাস্তি দেবেন কি দেবেন না। আজকে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, সেদিনের কথা যদি সুমন আমরা মনে করে দেখি, 9 আগস্টের ঘটনা, তাহলে যখন ডেড বডি বেরিয়ে যাচ্ছে তখন ওই কলেজের প্রিমিসাসের সিপি বিনীত গোয়েল, এডিশনাল সিপি, ডিসি নর্থ, পুলিশের অসংখ্য কর্তা ব্যক্তি, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি, মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তি, তৃণমূলের ছাত্রনেতারা সবাই প্রেজেন্স আছে। তাহলে আমি ছাত্রনেতাদের কথা ছেড়েই দিলাম যে তারা কোনো একটা রাজনৈতিক অঙ্গুলি হেলনে কাজ করছে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থার যারা হায়েস্ট পাওয়ার, হায়েস্ট মাথা, তারা প্রেজেন্স আছে। সেই প্রেজেন্সে থেকে নির্মল ঘোষের মতন একজন বিধায়ক তিনি মনে করছেন যে হ্যাঁ, তাড়াতাড়ি বডিটা আমি পুড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারি। তাহলে এইখান থেকে যদি, এটা তো দিনের আলোর মতন সেই দিনেই পরিষ্কার যে এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। তাহলে এই বৃহত্তর ষড়যন্ত্রের জন্য আর কত চোখের জল আমাদেরকে ফেলতে হবে, আর কত মিছিল মিটিংয়ের প্রয়োজন আছে। আপনি দেখালেন অভয়ার বাবা মার কথা, কাকু কাকিমার কথা, তাহলে কত দিন বা কত সময় পেরোতে হবে তবে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সত্যিকারের বৃহত্তর ষড়যন্ত্রের হয়েছে।
আমার এখানে যেটা আজকের দিনের দেখো ওনারা ওই 8:45টার সময় বলছেন যে পুলিশ দেহ ছিনতাই করেছে, মানে আমি বলছি এটা কিন্তু আফটার থট নয় কোর্টের ভাষায়, একদম ওইখানে ওরা বুঝতে পারছেন, উপলব্ধি করছেন এবং কার্যত আর্তনাদ করছেন। একদম তাই। তাহলে সেদিন যারা ওই আরজিকর মেডিকেল কলেজের প্রিমিসেসে আমরা প্রেজেন্ট ছিলাম, আমরা তো দেখেছি মানে স্বাস্থ্য ব্যবস্থার কর্তৃপক্ষ যারা, পুলিশ ব্যবস্থার কর্তৃপক্ষ যারা, হায়েস্ট বডি প্রেজেন্ট আছে, এরপরও এই ধরনের ঘটনা ঘটতে পারে কি করে? আমার আজকে যে কথা আপনার সংবাদ মাধ্যমের সূত্র ধরে বলতে চাই, 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও দেখুন তখন সিবিআই তদন্ত হচ্ছিল, কিন্তু সিবিআই যে অপদার্থতার নজির রেখেছে এটা আর বলার কথা নয়। সবচেয়ে সহজ ভাষায় আমি যেটা বলি যে ক্লাস 4-5-এর বাচ্চাদেরকে যদি ইনভেস্টিগেশন করতে দিতে হয় তাহলে যে ইনভেস্টিগেশন হয় সিবিআই ঠিক সেই ইনভেস্টিগেশনটি করেছে। এই কথা থেকে আমি যেটা বলতে চাই, যেটা আমার রাজ্য প্রশাসন এবং সবার কাছে হচ্ছে সেটা কি ইচ্ছাকৃত? সিবিআই এর তো মানে এই ট্র্যাক রেকর্ড তা বলে একদমই তাই। তাহলে একটা এমন কেস যে কেস তারা 6 দিনের মধ্যে পাচ্ছেন, 5 দিনের মধ্যে পাচ্ছেন, এমন তো সিবিআই এর অনেক ট্র্যাক রেকর্ড আছে যারা 1 বছর 1.5 বছর পরে পেয়েছেন সেই কেস তারা সলভ করছেন। তাহলে সিবিআই তো অপদার্থতার জঘন্য নজির রেখেছেন। আপনি একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন, এই শব্দবন্ধ আমি রাখতে চাই আজকে, সেটা হচ্ছে সদিচ্ছা। তাহলে রাজ্য প্রশাসনের দিক থেকে যদি আজকে আমি দেখি সিবিআই যে অপদার্থ, এটা দিনের আলোর মতন পরিষ্কার, এটা নিয়ে আর বেশি বিশদ আলোচনা করার প্রয়োজন নেই। তাহলে আজকে রাজ্য প্রশাসনকে ঠিক করতে হবে। আগের মুখ্যমন্ত্রী যেমন বলতেন ওই তো সিবিআইয়ের কাছে ইনভেস্টিগেশন চলে গেছেন, আমার আর কি দায়বদ্ধতা। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি স্টেপ নিচ্ছেন, তাহলে 3 IPS-এর ক্ষেত্রে যে তিনি তদন্তের তিনি সাসপেন্ড করলেন, এইখানে তার প্রাইমারি রিপোর্ট কি, তদন্তের আওতাতে আনবেন কি আনবেন না, এটা রাজ্য প্রশাসনকে সরাসরি ক্লিয়ার করা উচিত। এবং এই যে তৎকালীন মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বলতেন সিবিআই চলে গেছে আমি আর কি করব, তাহলে আজকে যদি তিনি বলেন যে হ্যাঁ আমার সাংবিধানিক লিমিটেশন আছে, তাহলে বাংলার মানুষ কোথায় যাবে? তাহলে রাজ্য প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে 2 বছর পেরিয়ে গেল, এরপর কাকু কাকিমা দিনের পর দিন চোখের জল ফেলছে, অভয়ার আন্দোলনকারীরা দিনের পর দিন মিছিলের মাধ্যমে তাদের প্রতিবাদের জায়গা তারা তুলে ধরছেন। এইখানে সুস্পষ্টভাবে আমি জানতে চাই যে রাজ্য প্রশাসনের দিক থেকে সিবিআইকে বা যে তদন্তকারী সংস্থা সিবিআই এখন অবধি সিবিআই তদন্ত করছে সেই হিসাবে সিবিআইয়ের কথা বলতে বাধ্য হচ্ছি, তাহলে সিবিআইকে সরাসরি চাপ দেওয়া উচিত যে কেন তারা এই ধরনের জঘন্য নির্লজ্জ উদাহরণ সৃষ্টি করলেন আইন ব্যবস্থার মধ্যে, পশ্চিমবাংলার বুকে, ভারতবর্ষের বুকে, যে আন্দোলনকে নিয়ে সারা বিশ্ব আন্দোলিত হয়েছে, যারা সবাই জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে যারা অভয়ার ন্যায় বিচার চায়, তাহলে সিবিআই এইরকম একটা কদর্যতার কাজ তৈরি করলো, অযোগ্যতার কাজ তৈরি করলো। এইখানে রাজ্য প্রশাসনের সরাসরি ইন্টারভেন করে সুনির্দিষ্ট তদন্ত করে এবং সত্যি উদ্ঘাটিত করা উচিত। 9 এবং 14 আগস্ট ঠিক কি ঘটেছিল, কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো, এর পিছনে মোটিভ কি ছিল, এইটা সরাসরি সামনে আসা উচিত। তুমি আমার একটা শব্দ বললে আরেকটা শব্দ আমি ব্যবহার করেছি, রাষ্ট্রীয় চক্রান্ত। কেন বলেছি? তুমি যাদের সরিয়ে রাখতে বললে সেটাই তো সব থেকে বড় প্রমাণ যে রাষ্ট্রীয় চক্রান্ত ছিল। তার কারণ আমি পুলিশ এবং শাসক দল বাদ দিলাম, তুমি যে ছাত্র নেতাদের কথা বলছো, ছাত্র নেতারা তো সুমোটো কাজটা করছে না, নিঃসন্দেহে তাদের ওপর নির্দেশ এবং কারুর অঙ্গুলি হেলন আছে, নয়তো একটা অর্গানাইজড পার্টি যারা সেই মুহূর্তে পাওয়ারে আছে তাদের ছাত্র সংগঠন এবং নেতারা অ্যাক্টিভ হতেন না। তাহলে এই জায়গা থেকে আমরা থ্রেড কালচারের কথা তুলেছিলাম। একদম আজকে এনআরএস এর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আপনারা যদি এই ঘটনাগুলোর বিশদে যান তাহলে দেখতে পাবেন আরজিকর মেডিকেল কলেজ মানে ডাক্তারদের মধ্যে কি থ্রেড কালচার দেখিয়েছে। আপনি যদি নার্সিংদের মধ্যে থ্রেড কালচারে যান, মানে আপনি কল্পনা করতে পারবেন না, জাস্ট ইমাজিন করা যায় না যে এই পরিমাণ থ্রেড কালচার শুধুমাত্র যে সরকারি থেকে চলে তা নয়, নার্সিংদের যে মানে নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে নার্সিং টিচারদেরকে, নার্সিং স্টুডেন্টদেরকে হ্যারেস করে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে স্বাস্থ্যমন্ত্রী এনআরএসে গিয়েছেন, তিনি যদি নার্সিং স্টাফদের সাথে বসেন বা বিভিন্ন যারা আছে নার্সিং স্টাফদের সাথে আলোচনায় বসে, কি অমানবিক কার্যকলাপ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে নেওয়া হয় এবং যেই পরিকল্পনা স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে আসে চাপিয়ে দেওয়া হয় শুধুমাত্র এই নার্সিং স্টাফদের উপর, দিনের পর দিন এই বার্ডেন। ফলে আপনারা আরজিকর মেডিকেল কলেজ কেন্দ্র করে থ্রেড কালচারের মধ্য দিয়ে অভয়ার ঘটনা শুনেছেন, আপনারা যদি পরে রিপিট হচ্ছে এনআরএসে, তুমি যা বলছো, আমি বলছি যে এই খুনের বা আত্মহত্যার পেছনে বা অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি আছে আমরা জানি না, কিন্তু আমি বলছি এইটা যদি হয় তার মানেটা একটাই, ব্যাধিটা সারেনি না, একদমই সারেনি, বরঞ্চ মানে সামগ্রিকভাবে পুরো সিস্টেমটাকে কবজা করে গেছে। এই অনুষ্ঠানে আমি এনআরএস প্রসঙ্গেও আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে পানিহাটি শ্মশানের কর্মী, ওই সববাহী যে গাড়িটা ছিল যে ফুটেজে দেখলেন তার চালক, তারা কি বলছেন, ঠিক যেখান থেকে এই তদন্তে কার্যত স্পিন অফটা হয়েছে সেইখান থেকে দ্রুত আপনাদের দেখাবো যে তারা আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন, তখনই বা কি বলেছিলেন, কি হয়েছিল সেই রাতের ঘটনা দেখুন।
আরজিকর কাণ্ডে অবশেষে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তড়িঘড়ি কেন অভয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল? কি লুকোতে সেই রাতে অতি সক্রিয় হয়ে উঠেছিলেন নির্মল ঘোষ ও তার বাহিনী? কাদের নির্দেশে কাজ করছিলেন তারা? এসব প্রশ্নের উত্তর কি এবার সামনে আসবে? কারণ সেই রাতে শববাহী গাড়ির আশেপাশে যাকে কার্যত সেঁটে থাকতে দেখা গেছিল, নিহত চিকিৎসকের বাড়ি এবং তারপর শ্মশানে যার অতি সক্রিয়তা ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল, তিনি পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। শ্মশান কর্মীর মুখেও শোনা গেছিল সেই কথা। কাউন্সিলর এমএলএ এরা সব ছিলেন, পুলিশও ছিল, তারপর আগে দুটো বডি ছিল। ওটা তো ঠিক আছে, যে ঠিক আছে ওটা আগে হয়ে যাক। এরা সোমনাথ দে আর নির্মল ঘোষ এরা ছিল। দেহের শেষকৃত্যের জন্য কি পরিমাণ তাড়াহুড়ো করা হয়েছিল তা স্পষ্ট হয়েছিল শববাহী গাড়ির চালকের কথাতেও। আগে থেকে ওদের চালা সব রেডি ছিল, মানে ওনাদের মানে ডাক্তারদের বাড়ির লোকের যে চালা রেডি ছিল আগে থেকে। ব্যবস্থাপনা কি পুলিশ করে রেখেছে? হ্যাঁ, এটা বলতে পারবো না। আমরা ওখানে গিয়ে প্রচুর পুলিশ ছিল। ওখানে গিয়ে আমি আধ ঘন্টা ছিলাম শ্মশানে, পানিহাটি শ্মশানে। রিলিজ হয়ে যাওয়ার পরে আমাকে টেচার রিটার্ন করে দেয়, আর আরও অফিসার ছিল, কাউন্সিলর ছিল। তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি, কেন ভিড়ভাড়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে। এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন নিহত চিকিৎসকের বিশেষ বন্ধুও। আগে তো অন্য একটা গাড়ি করে শবদেহবাহী গাড়ি এবং কাকু বেরিয়ে যায়, এবং তখন গিয়ে দেখি যে প্রচুর পুলিশ ঘিরে রেখেছে ওই যেখানটা ক্রিমেশনের যে জায়গা। তারপরে যখন সমস্ত হয়ে যায়, আমরা যখন বেরোই তখন দেখি জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। তখন কেউ কীভাবে আসবে বুঝে উঠতে পারে না। রাজ্যে বিজেপি সরকার আসার পর খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধানের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্তকারী দল আরজিকর মেডিকেল কলেজে যায়। 2 দিন পর পানিহাটি শ্মশানেও যায় তদন্তকারী দল। এবিপি আনন্দ। দেখুন, আজ রাজ্য সরকার যে কাজটা করছে অভয়ার বাবার নতুন অভিযোগপত্রের ভিত্তিতে, সেই কাজটা তো করার কথা ছিল আসলে সিবিআই। আপনাদের মনে থাকবে, কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম শুনানির প্রথম দিনই এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন। যে মুহূর্তে তৎকালীন প্রধান বিচারপতি শোনেন যে অভয়ার মা এবং বাবাকে 4 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল এবং মেয়ের দেহ দেখতেও দেয়া হয়নি, সেই মুহূর্তে তিনি সরকারি আইনজীবীকে পরের পর প্রশ্ন করতে শুরু করেন। অভয়ের মা এবং বাবার তরফে আইনজীবী সেদিন ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা সেদিনও বলেছিলাম, আজও বলছি, যে কোনো মামলা শুনানির প্রথম দিনই সিবিআই তদন্তের আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের নজিরের নিরিখে যথেষ্ট বিরল একটা ঘটনা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আদালতের তরফ থেকে দফায় দফায় এই রকম ভরসার মূল্য কিন্তু দিনের শেষে সিবিআই রাখতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা একাধিকবার প্রকাশ্যেই সে কথা স্বীকার করেছেন। হ্যাঁ, হয়তো বেটার লেট দ্যান নেভার, কিন্তু এখন তো অন্তত নতুন করে আরজিকর ফাইলটা খুলল। কিন্তু বিমলদা কি মানবেন যে ইচ্ছে হোক বা অনিচ্ছায় সিবিআই প্রথম রাউন্ডে বিস্তর সময় নষ্ট করেছে এবং ন্যায় বিচার দিতে কার্যত ফেল করেছে? বিমলদা। না সুমন, আমি এখানে সিবিআই এর প্রতিনিধি হয়ে আসিনি। সিবিআই আমাকে তাকে হয়ে ডিফেন্ড করতেও বলেনি। আর সবচেয়ে বড় কথা, আমার একটা নীতি, আমি একটা রাজনৈতিক দল করতেই পারি, কিন্তু কেউ যদি ভুল করে তার সমালোচনা করা যাবে না, এই নীতিতে আমি বিশ্বাস করি না। সুতরাং সিবিআই ভুল করেছে, সিবিআই এর সমালোচনা হচ্ছে, আগামী দিনে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। সিবিআই ঠিক করলে আর নতুন করে রাজ্য সরকারকে ফাইল তো খুলতেই হতো না। আমি কতগুলো সংশোধন করে দিই। একটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে বিরোধী ছিলেন, তখন তিনি বোধহয় পাড়ার কুকুর মূল্যেও সিবিআই তদন্ত দাবি করতেন। সেই মমতা ব্যানার্জি ফর দ্য ফার্স্ট টাইম যখন এই মৃত্যুটা ঘটলো, ধর্ষণ এবং মৃত্যু, তিনি নিজে বলেছিলেন রোববার অবধি দেখছি, তারপরে সিবিআই তুলে দিচ্ছি। মনে আছে? হ্যাঁ, একদম। তিনি প্রথম বললেন সিবিআই। আমার শুনে বিশ্বাস হয়নি। আমি দ্বিতীয়বার প্রশ্নটা করলাম যে আপনি বলছেন সিবিআইতে আপত্তি নেই, বলছেন হ্যাঁ আপত্তি নেই। আপত্তি নেই, উনি তুলে দিতে চাইছেন। এটা মানে খুবই প্রশ্ন করার মতো বিষয়। হঠাৎ করে তাঁর এই ভোর বদলটা কেন? এক। দ্বিতীয়, আমার তো মনে হয় এই ছোটোবেলায় যখন খবর কাগজ পড়তাম, খেলার পাতাটা পড়তাম, যখন কে কোন দলে নিয়োগ মানে মানে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কিছু স্পটার থাকতো, রিক্রুটার থাকতো, তারা রিক্রুট করতো, এবং মোহনবাগানে ভালো রিক্রুটার, ইস্টবেঙ্গলে ভালো রিক্রুটার। আমার ধারণা প্রবাদ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো রিক্রুটারের নাম মমতা ব্যানার্জি।
মানে বেছে বেছে এই যে সমস্ত মণিমাণিক্যকে নিয়ে এসছে না নিজের দলে, তাদের কাউকে এমএলএ, কাউকে পুরসভা, কাউকে পঞ্চায়েত দিয়েছে, এর জন্য মমতা ব্যানার্জিকে একটা পুরস্কার দেওয়া উচিত। মানে বেছে বেছে নির্মল ঘোষের মতো লোক সব জায়গায়, যারা এখন জেলে যাচ্ছে, কোমরের দড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকটাই ওনার একেবারে স্পেশাল সিলেকশন। মানে এই যে একটা কথা আছে না, যিনি যেমন তার প্রাণের টানটিও তেমনি। এখন জানি না ওনার প্রাণের টানটি কেমন, তবে ওনার রিক্রুটেড যে জিনিসগুলো যা, এই যে নির্মল ঘোষ, আমি বলছি একটু দয়া করে তোমার মানে সাংবাদিকদের একটু পাঠিয়ে দাও, এই নির্মল ঘোষ রাজনীতিবিদ হওয়ার আগে তিনি কেন ওই স্টেশন চত্বরে ঘুরে বেড়াতেন, তার কিছু গল্প আছে, মুখরোচক গল্প, একটু খোঁজ নিয়ে আসে তো। উনি মহাপুরুষ ব্যক্তি, একেবারে মানে ওর ফটো রেখে পুজো করার কথা। আজকে তো গোটা ওখানে মানুষজন উল্লাসের বান ডেকেছে যখন এই লোকটাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওকে এরকম ভূত সাজিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল না, মুখটা দেখানোর দরকার ছিল। তো ওই শ্রীমুখ দেখুক না লোকে, হয়তো বলা যায় না আবার উড়ন্ত চুম্বন ছুড়ে দেবে, সেই জন্য দেখিয়েছিলেন একবার কাকে সব চুমুটুমু ছুটছিল, এখন উড়ন্ত চুম্বন ছুড়ে দিতে পারে। ফলে এসব জিনিসকে মুখটা ঢেকে রাখা ভালো। আমার কথা এখানে স্পষ্ট কতগুলো। এক, সেদিন যা যা ঘটেছিল তার মধ্যে একটা বিষয় তো মৃত্যুর পরে, মৃত্যুর আগের তদন্তটা সিবিআই করছে বা পুলিশ করছে, সেটা অন্য বিষয়। মৃত্যুর পরে এই ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া অবধি যে গোটা ঘটনা, সেটা বেশ প্ল্যান্ড ঘটনা। একটু আগে পুলিশ অফিসার বললেন, আইনজীবী বললেন, আমিও একই কথা একমত যে গোটাটা যদি বিচার করি তাহলে এটা শুধু নির্মল ঘোষের এমন কোনো কোমরের জোর নেই, ওই রকম একটা লোকের, একটা পড়াশুনো না জানা অশিক্ষিত লোকের সে এই কাজ করে দেবে, আমার সেটা মনে হয় না। গোটাটাই কিন্তু প্ল্যান। ও কিন্তু কেবলমাত্র যন্ত্রী অন্য জায়গায় বসে আছে। আমার একটা প্রশ্ন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, আমি রাত 2টো অবধি মনিটরিং করছিলাম। তোমার কাছে যদি তার কোনো দিয়ে থাকে তোমাকে দেখাও একবার। সম্ভবত মনিটরিং শব্দটা উল্লেখ করেছিলেন। উনি কেবলমাত্র পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেটা নয়, তিনি মনিটরিং শব্দটা বলেছিলেন বলে আমার অন্তত মনে পড়ছে। ভালো করে কিসের মনিটরিং করছিলেন? যে কোনো বাচ্চা ছেলে জানে যে এই রেপ কেসে বা মার্ডার কেসে ডেড বডিটাকে পুড়িয়ে দিতে নেই, কারণ সেই ডেড বডি থেকে আবার তদন্তের প্রয়োজন হয়। আমরা এও তো দেখেছি অনেক ডেড বডি হয়তো 1 মাস মানে কবর দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনি আনিস খান সবথেকে বড় উদাহরণ এই রাজ্যে, তার কবর থেকে সেগুলো আবার দ্বিতীয়বার ময়না তদন্ত হয়, কারণ যারা ময়না তদন্ত করে তারা খুঁজে দেখার চেষ্টা করে কি ঘটেছিল, কিন্তু পুড়িয়ে ছাই করে দিলে সেই ছাই থেকে আর কিছু বোঝা যায় না। ফলে চক্রান্ত করে এটা পুড়িয়ে ছাই করা হয়েছিল, কারণ একটা বড় মানে বড় চক্রান্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই প্রশাসনের যে ভুল, সেই ভুলের জন্য দায়ী প্রশাসনের যিনি শীর্ষে ছিলেন তার নাম মমতা ব্যানার্জির, দায়িত্ব তাকে নিতে হবে। ভুল বা ইচ্ছাকৃত। আর একটা কথা, আচ্ছা মুখ্যমন্ত্রী বললেও এই পুলিশ অফিসাররা মানলো কেন? আমি একটা কবিতা পড়েছিলাম, একজন একটু অল্প পরিচিত কবিতা, আমার পরিচিত সজল ভট্টাচার্য লিখেছিলেন, সবাই কি অজামাতার তৃতীয় সন্তান? আমার বক্তব্য, এরাও কি সেই অজামাতার তৃতীয় সন্তান নাকি? মুখ্যমন্ত্রী ভুল ভাল অর্ডার দিলে মানতে হবে? একজন পুলিশ অফিসার বলতেই পারে আমি এটা মানবো না, আপনি এটা কেন বলছেন আমাকে? মানবো না, উনি কেন বলেননি? সমস্ত স্বাস্থ্য দপ্তরের যে কর্তাগুলো গিয়েছিল, আমি মনে করি প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত। আপনারা কেন গিয়েছে? আপনার তো যাওয়ার কথা না। ওরা প্রত্যেকে গিয়েছিল, তার কারণ সবাই মন রেখে চলার চেষ্টা করেছিল। কিন্তু দাদা সেই কর্তারা এখনো স্বাস্থ্য দপ্তরের মাথাতেই বসে আছেন। আপনাদের 3 মাস সরকার চলেছে, তাদের নিয়েই না বলছি আমার কথা হচ্ছে সরকার যখন সেই তাকে নিয়েই স্বাস্থ্যমন্ত্রী আবার তদন্ত করার নির্দেশ দিচ্ছে। স্বাস্থ্য সচিব সরকার যখন একটা তদন্ত করছে অবশ্যই সত্য বেরোবে, কিচ্ছু করার নেই। অনেকেই তো এখানেই মানে সন্দেহ প্রকাশ করেছিল নির্মল ঘোষ নাকি কোথায় যেন চলে গেল একটা রিসর্টে, আর অ্যারেস্ট করা হবে না। কোমরে দড়িটা কিন্তু পড়েছে বোট ক্লাবে। আমি পরিষ্কার বলছি, কোমরে দড়ি প্রত্যেকের পড়বে। কেউ সন্দেহ করলে তার স্বাধীনতা আছে সন্দেহ করার, তার সন্দেহ কাটানোর কোনো আমার ইচ্ছে নেই। কেউ আপনাদের কাজ যদি ঠিক রাস্তায় যায়, সন্দেহ অপদার্থ মনে করতে পারে, তার সেটা স্বাধীনতা, আমি কিচ্ছু বলবো না। আমি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে বলবো, নাগরিক হিসেবে বলবো যে তদন্ত ঠিক পথে এগোবে এবং এগোক, সব কটা ধরা পড়ুক। কেউ যদি এই নির্মল ঘোষকেও নির্দেশ দিয়ে থাকে যে তুমি এই কাজটা করে দাও, অ্যারেস্ট করা হোক তাকেও, কাউকে ছাড়াছাড়ি করার দরকার নেই। আমি এখান থেকে দেখুন, অভয়াকাণ্ডে নির্মল ঘোষের কীর্তি কাহিনীর সাক্ষী শুধু অভয়ার পরিবারের লোকজন নন, রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও এই ধারাবাহিক গাজোয়ারির সাক্ষী।
আমি একবার প্রথমে দেখে নিই যে অভয়ার মা রত্না দেবনাথ নির্মল ঘোষ আর তার বাহিনী নিয়ে একেবারে প্রথম দিন থেকে ডে 1 থেকে ঠিক কী বলে আসছেন। দেখুন এই অনুষ্ঠানের একটা অংশ। আমাদের বাড়ির সামনে আমার মেয়েটাকে ওরকম বেওয়ারিশ লাশের মতো শুয়ে রাখা হয়েছে। আমি ওর বাবাকে হাত ধরে বলছি চলো মেয়েটার কাছে গিয়ে একটু বসবো। ঠিক সেই মুহূর্তে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর এই সোমনাথ দে, এই ডিসি নর্থ যে আজকে সাসপেন্ড হয়েছেন অভিষেক গুপ্তা, তাকে ডেকে নিয়ে আসা হলো। ওর বাবাকে হাত ধরে টেনে একটা গলিতে নিয়ে যাওয়া হলো। তখন গলিতে ওর বাবার কাছে এক বান্ডিল টাকা দিচ্ছিল। ওর বাবা বলছে এটা কি? তা বলছে এটা নিন, আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছিল যে আপনি এই আইপিএস লোগোটা লাগাতে যত পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, প্লিজ ওকে অপমান করবেন না বললে উনি চলে গেলেন। কিন্তু তখন ওই সঞ্জীব মুখার্জি ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছি, কিচ্ছু করতে হয়নি আমাদের, সব ওরা করেছে। এবং লাস্ট যখন চুল্লিতে ঢুকিয়ে দেয় তখন নির্মল ঘোষ ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়, আমাদের সামনেই আমাদের যে সব হারিয়ে গেল। আর ওরা সুন্দর আনন্দ করছিল। এবার আসবো অভয়ার মৃত্যুর পর প্রথম 24 বা 48 ঘন্টা কিভাবে সমস্ত সংবাদ মাধ্যমের কাছ থেকে অভয়ার পরিবারকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল এই নির্মল ঘোষের তৃণমূল বাহিনী। আমার সহকর্মী সরাসরি তার সঙ্গে কথা বলবো, সমীরণ পাল। সমীরণ বলবে কিভাবে কার্যত ঘিরে রাখা হতো পানিহাটিতে অভয়ার বাড়ি। সমীরণ, একটু আগে মানে তোমার তখনকার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে আরেকবার, আগেও তুমি এই অনুষ্ঠানে বলেছো, আরেকবার ভাগ করে নিতে বলবো, ওখানে ঠিক কোথায় তোমাদের আটকে দেয়া হতো সমীরণ? একেবারে সুমনদা, যখন এই অভয়াকাণ্ড হয় ঠিক তার পরের দিন থেকে সংবাদ মাধ্যমের ভিড়ও বাড়তে থাকে এই বাড়ির ঠিক রাস্তার মুখে। তখন থেকে যেটা আমরা দেখতাম যে যখন আমরা এখানে আসতাম তাদের কথা শোনার জন্য, অর্থাৎ সংবাদ সংগ্রহের জন্য, তখন দেখা যেত যে এই যে জায়গাটা ঠিক এই রাস্তার ঠিক ওপারে যে উল্টো দিকে যে দোকান, সেই দোকানের এই আশেপাশে নির্মল ঘোষের অনুগামীরা জড়ো হয়ে থাকতো। এবং এখানে যখন আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন এখানে এসে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য বা শোকস্তব্ধ বাবা মায়ের সাথে কথা বলার জন্য আসতাম, তখন আমাদেরকে কার্যত বলা হতো যে তারা এতটাই শোকস্তব্ধ, তারা কথা বলতে পারবেন না। একেবারে বাধা দেওয়া হতো আমরা যাতে না তাদের কাছে পৌঁছতে পারি। আর গোটা বিষয়টি এখান থেকে তদারকি করতেন, যেহেতু তাদের একেবারে পাশের বাড়ির লোক প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি কার্যত তিনি পরিবারের হয়ে কথা বলতেন। তিনি বলতেন যে তারা শোকস্তব্ধ, তারা কথা বলতে পারবেন না, নানা অছিলায় আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। অর্থাৎ সংবাদ মাধ্যম যারা সকাল থেকে ভিড় করতেন এই কয়েকদিন, তাদের এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে অভয়ের বাবা মাও সে অভিযোগ করেছেন যে এই অভয়াকাণ্ড, অর্থাৎ এই আরজি করের চিকিৎসকের খুনের ঘটনার পর থেকে তাদের বাড়ির সামনে নির্মল ঘোষের বাহিনী তাদেরকে পুরো কার্যত নজরবন্দি করে রাখতেন, এমনটাই তারা অভিযোগ করেছেন, যাতে তাদের বাড়িতে কারা আসছেন, কে ঢুকছেন, কে কথা বলছেন, এ ব্যাপারে প্রতি মুহূর্তে তাদের নজরদারি চলতো। আর এই নজরদারির বাইরে ছিল না সংবাদ মাধ্যম। আমরা যারা আসতাম সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে সংবাদ সংগ্রহ করতে, শোকস্তব্ধ পরিবার কি বলছে, তাদের কি বক্তব্য, কি অভিযোগ বারবার আমরা শোনার চেষ্টা করলে আমরা প্রতিবারই বাধাপ্রাপ্ত হতাম। এবং যখন পরিবারের তরফ থেকে এসে সবসময় এই জায়গাটাতে পাহারা দিতেন সঞ্জীব মুখোপাধ্যায়, এবং তিনি এসে বলতেন যে তারা কথা বলতে পারবেন না, তারা মানসিকভাবে বিধ্বস্ত। অর্থাৎ তাদের কাছে কোনোভাবে পৌঁছতে পারতাম না আমরা। আর পুরো বিষয়টাই নির্মল ঘোষের যারা অনুগামী তারা বাইরে থেকে পরিচালনা করতে। অর্থাৎ এই রাস্তাটা, যেটা আমি আরও একবার আমার ক্যামেরাম্যান পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো, যে এই রাস্তাটা কার্যত নির্মল ঘোষের অনুগামীরা ভিড় করে থাকতেন। একেবারে সকাল থেকে সন্ধে পর্যন্ত কারা আসছেন পুরোপুরি নজরদারি চালাতেন, এমনটাই অভিযোগ পরবর্তীকালে অভয়ের বাবা মা করেছিলেন। এবং আমরা যখন ওই শোকস্তব্ধ পরিবারের কাছে পৌঁছবার চেষ্টা করতাম নানা মুহূর্তে, এবং সেক্ষেত্রে আমরা পুরোপুরি বাধাপ্রাপ্ত হতাম। এবং সঞ্জীব মুখোপাধ্যায় বলতেন যে তারা কথা বলার মতো অবস্থাতে নেই, এবং অধিকাংশ সময়ই আমরা ফিরে যেতে বাধ্য হতাম। ধন্যবাদ সমীরা। আচ্ছা, একবারও ভাববেন না কিন্তু যে এই কাজ শুধু নির্মল বাহিনী বা তৃণমূলের ক্যাডাররা একাই করত। অভয়ার মা এবং বাবা দুজনেই একাধিকবার বলেছেন যে শুধু টাকা দেওয়ার চেষ্টা নয়,
বিপুল সংখ্যক পুলিশ বাহিনীও কিভাবে কার্যত তাদের বাড়ি ঘিরে রেখেছিল। দেখে নি একটা ঝলক। এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। দেখুন, এর তো একটাই ব্যাখ্যা হয় যে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা এবং প্রমাণ লোপাটের চেষ্টা, যে অভিযোগ বারবার উঠছে। আমার পরের বক্তা অনির্বাণের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে যে আজ কি দল মানে কালীঘাট তৃণমূল নির্মল ঘোষের পাশে দাঁড়াচ্ছে? না, এখানে কারো পাশে দাঁড়ানো বা না দাঁড়ানোর প্রসঙ্গই নেই। কারণ দেখুন সুমনদা, গোটা এপিসোডটা বা গোটা বিগত 2 বছর বা কিছু বেশি সময় ধরে যেটা চলেছে, তাতে যে ন্যারেটিভটা কার্যত পাবলিক স্পেসে ছড়ানো হয়েছে তাতে অসংখ্য লুপহোল আছে। সেটা নিয়ে এর আগেও আপনার অনুষ্ঠানে আমি একাধিকবার এসেছি, সেটা নিয়ে প্রচুর কথা, তর্ক বিতর্ক। ডাক্তার অনিকেত মাহাতো তিনি ছিলেন অনুষ্ঠানে, অনেক কিছু প্রশ্ন তুলেছিলাম যার উত্তর তারা দিতে পারেননি, কিন্তু তার চর্বিত চর্বণ আমি আজকের দিনে করব না। এখানে আমার একটাই প্রশ্ন বা একটাই উত্তর বলার, 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল। তারা ঠিক করেছিল, ভুল করেছিল, ভালো করেছিল, মন্দ করেছিল, যা করেছিল তার জন্য দায়ভার তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, প্রশাসনের, একদম এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ ভালো বললে ভালো, হলে ভালো, খারাপ হলে খারাপ। 2 বছরের বেশি সময় ধরে সিবিআই যেটা করেছে সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে তার দায়ভারটা একা সিবিআইয়ের কেন? সেটা কেন সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর নয়? যদি 4 দিন কলকাতা পুলিশ যা যা করেছে সেটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, তাহলে 2 বছরের বেশি সময় ধরে সিবিআই যেটা করেছে সেটা কেন ভারত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ নয়? এই প্রশ্নটা কেন তোলা হবে না? অনিকেত একটু আগে বললেন যে নারায়ণ সরব নিগম, আমি ভাবছিলাম এই পয়েন্টটা বলবে, আগেই বলে দিয়েছে। ওনাদের সম্ভবত 10টা দাবির মধ্যে দ্বিতীয় দাবি ছিল তাকে অপসারণ করা, আমার যদি খুব ভুল না হয়ে থাকে। একদম সঠিক। ঠিক, আচ্ছা, তখন সরকার সেটা করেনি, তার জন্য তারা আন্দোলন করেছিলেন, সমালোচনা করেছিলেন, 100 বার অধিকার আছে, নিশ্চয়ই করেছিলেন। আজকে সেই একই নারায়ণ সরব নিগম শপথে বহাল, আর তদন্ত সেই রাজ্য প্রশাসন করছে, সেই রাজ্য পুলিশ করছে। এখন ওনাদের আন্দোলন কোথায় গেল? এখন কেন 10 দফা দাবি নিয়ে তিনি শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর কাছে যাচ্ছেন না? এই প্রশ্নটা থাকবে। দ্বিতীয় কথা, না, আমার তার সঙ্গে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই ম্যাজিকটা কি যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে ঠিক ভুল আমি জানি না, তার পদত্যাগের পদ থেকে সরালেই সব সমাধান কিনা সেই প্রশ্নও আমি করবো না। না, কিন্তু খুব ইন্টারেস্টিংলি যে তৃণমূল কংগ্রেসের জামানাতেও তিনি এতজন আইপিএস সরে গেলেন, এতজন আমলা সরে গেলেন, তিনি শীর্ষে রইলেন। আবার বিজেপি সরকারের 3 মাস অতিক্রান্ত তিনি শীর্ষে আছেন। মানে এর বিস্ময়ের, মানে তার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবো যে ম্যাজিকটা অন্য আমলাদের শিখিয়ে দিতে। সেই বিষয়টা নিয়ে আমরা এখানে বিস্ময় প্রকাশ করতে পারি, কিন্তু আন্দোলনকারী অভিজ্ঞতা শেয়ার করতে পারো যে তোমরা ওনার কাছ থেকে কি পেয়েছো আর বিমল দ্বারা কি পাচ্ছ। না, সত্যি আমি সত্যি জানি ভেরি স্মল প্লেয়ার ইন দিস কেস, কিন্তু অনিকেত বাবুরা তো ভেরি বিগ প্লেয়ার্স, তারা তো মেরুদণ্ড উপহার দেওয়ার ক্ষমতা রাখেন। এখন কেন দিতে পারছেন এই প্রশ্নটা থাকবে, যদি আমি তাকে করছি না, আমি শেষ করিনি। দ্বিতীয় কথা, এখানে দেখুন তদন্তে 2 বছর ধরে এই পার্টিকুলার ঘটনা দ্রুত দেহ দাহ করে দেওয়ার যে অভিযোগ, এটা নিয়েও কিন্তু সিবিআই তদন্ত করেছিল। এটা তার তদন্তের অ্যাম্বিটের বাইরে ছিল না। আমার যদি খুব ভুল না হয়, এই প্রমাণ লোপাটের মামলাই তো টালা থানার ওসিকে ছিল, এবং তারা বলেছিল আমরা চার্জশিট জমা দেবো, সেটারও প্রায় 2 বছরের বেশি অতিক্রান্ত হয়ে কিছুটি করে। আচ্ছা, এই দ্রুত দাহ করে দেওয়ার যে অভিযোগ, এটা নিয়ে বোধহয় এই বছরেরই মে মাসেও শিয়ালদা আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন অভয়ের মা। সেখানে সিবিআই বলছে কোনো ক্রিমিনাল অ্যাক্টের খোঁজ আমরা পাইনি, কেন গ্রেপ্তার করতে যাব? এটা সিবিআই এর বয়ান। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, সিবিআই কন্ট্রোল বাই, যদি পলিটিক্যাল অ্যাঙ্গেলে যাই, কন্ট্রোল বাই বিজেপি, এই রাজ্য পুলিশ কন্ট্রোল বাই বিজেপি, তাহলে সিবিআই ভার্সেস রাজ্য পুলিশ আমরা দেখছি কি এখন? তাহলে রাজ্য পুলিশ সিবিআইকে কন্ট্রাডিক্ট করছে এখন, তারা নির্মল ঘোষকে অ্যারেস্ট করছে, নিশ্চয়ই কিছু তার তথ্য প্রমাণ পেয়েছে। কেন তুমি একটা তথ্য কেন দর্শকদের সামনে রাখছো না যে সিবিআই সেই তদন্তকারী টিমটার বদল হয়েছে? দেখুন, তদন্তকারী বদল হতেই পারে, কিন্তু যদি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি অ্যাসাইন করব, তাহলে রাজ্য পুলিশ মানে 4 মের আগে তার রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জির, আর তারপরে সিবিআইয়ের দায়িত্ব নরেন্দ্র মোদীর নয়। এটা তো হতে পারে না। আর একটা জিনিস আপনাকে বলি সুমনদা, সেটা হচ্ছে ঠিক আছে সরকার বদলে গেছে, পুলিশ কি বদলেছে? আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন রয়েছেন, তিনি একজন মহিলা, তিনি অত্যন্ত খারাপ অভিজ্ঞতা ফেস করছেন, খাস কলকাতার মধ্যে। কলকাতা পুলিশের একটি থানা এই দক্ষিণ কলকাতায় অভিযোগ জানাতে গেছেন, ওসি তাকে বলছে আপনার চরিত্রের সমস্যা আছে,
এইটা এই কলকাতা পুলিশের হচ্ছে, এবং আমি সেটা লিগালি টেক আপ করবো, সেটা অন্য বিষয়। কিন্তু তাহলে প্রশাসন, সরকার বদল হয়েছে, প্রশাসন চালাচ্ছে, পুলিশ সেই একই লোক, তাদের যদি এই মনোভাব হয় যে একজন মহিলা অভিযোগকারিনীকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করছে এবং সেটা নিয়ে ডিসিকে কমপ্লেন করার পর নো অ্যাকশন, তাদের কিছু যায় আসে না, এই মনোভাব মানে একই যদি চলতে থাকবে তাহলে লাভটা কি হলো? না, কোনো পুলিশ অফিসার যদি এই ধরনের কথা বলে থাকে তার কঠোর সাজা হওয়া বাঞ্ছনীয়। এটা নিয়ে তাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। এটা তৃণমূল কংগ্রেস নয়, মমতা ব্যানার্জি যে কথা ডিফেন্ড করতে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, কথার ফুলঝুরি ছুটিয়ে লাভ নেই। সিবিআইয়ের তদন্ত যদি ভুল হয়ে থাকে, ডেফিনেটলি সিবিআইকে তার দায় নিতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই যে টিম যারা তদন্ত করেছিল তারা বাদ গেছে। দ্বিতীয় কথা, এই ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছেছিল মামলাটা। সেই সুপ্রিম কোর্টে মামলাটা কী হয়েছিল আমরা কেউ জানি না। সুপ্রিম কোর্টে মামলা সময় চলে গেছে। এমনকি যে তদন্ত একজন লয়ারকে নিয়োগ করা হয়েছিল অভয়ার বাবা মা, তাকেই বাদ দিল, বলে একদম পারছে না, ওকে বাদ দিয়ে দাও। ফলে এই গোটা ঘটনার পরে অদ্ভুত ঘটনা সব রয়েছে, যে ঘটনাগুলোকে খুঁজে বার করা না। শেষটাও বলুন, যেদিন একটা রবিবার যখন এই ঐতিহাসিকভাবে বাংলার ইতিহাসে এই জিনিস হয়নি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে বাইপাসে নামলেন, রবিবার দুপুরবেলা সুও সুপ্রিম কোর্ট কেসটা নিজেরা সুও নিয়ে নিলেন। নেয়ার পর যখন ছাড়লেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব, তিনি বললেন যে ওই যেটা লার্জার বিষয়টা ছিল, যে গোটা দেশের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের যারা কর্মী, যারা ডাক্তারবাবু, যারা নার্স, যারা স্বাস্থ্যকর্মী, তাদের নিরাপত্তা, তাতে কমিটি তৈরি হলো, সব রাজ্যের প্রতিনিধি থাকলেন, শুধুমাত্র যে রাজ্যে অভয়ার ঘটনা ঘটেছে সেই পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধিও থাকলেন না। কিন্তু শেষ দিন চন্দ্রচূড় সাহেব বললেন এই কমিটি কি হলো, কি রিকমেন্ডেশন আমি জানলাম না, আমি হতাশ। তারপরে কি হলো? কলকাতায় হাইকোর্টে কেসটা ফিরে এলো, কিন্তু একবারও যারা তাকে হতাশ করলেন তারা কি শাস্তি পেলেন? আমরা অনেক কিছু প্রশ্ন পাই না। তার কারণ কেন তিনি নিলেন এবং কেন তিনি ছাড়লেন, আজও আমার কাছে অন্তত আমি দু লাইনে শেষ করি। তাহলে উনিও কি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ? না, সেটা তো রাষ্ট্রীয় ষড়যন্ত্র দ্বারা খুঁজে বেড়ায়, তারা খুঁজবে। যারা ভারত রাষ্ট্রের দিকে আঙুল তোলে তারা আমি শেষ করি। আমার কথাটা আমি বলি, সুপ্রিম কোর্টে কেন নিলেন, কেন ছাড়লেন, সেই প্রশ্ন করলে আবার আমাকে এখান থেকে জেলে পাঠিয়ে দেবে। ঠিক যেরকম কেন কেউ ছাড় পেয়ে যান, 25টা ব্যাগ নিয়ে বাইরে যান, জেলে যেতে হলে কিছু করার নেই। কেন কাউকে হঠাৎ করে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তুমি আমি হলে অন্তত বাইরে যেতে পারবো কিনা সেটা আমি জানি না, সেগুলো প্রশ্ন করলে বোধহয় আমাদের জেলে পাঠানো হবে। ফলে এগুলো অনেক কিছু ঘটে, আমরা জানতে পারি না। যেটা জানতে পারি সেটা হচ্ছে, যেটা জানতে পারছি সেটা হচ্ছে একটা বৃহত্তর ষড়যন্ত্র। তৎকালীন সরকারের টপ টু বটম যারা ছিল তারাই ষড়যন্ত্রে যুক্ত, প্রশাসনের সঙ্গে যারা ছিল তারা যুক্ত, তাদের প্রত্যেককে খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়ার দরকার। আর সিবিআই এর কোনো কর্তা যদি ইচ্ছাকৃতভাবে তদন্ত ভুল পথে নিয়ে গিয়ে থাকেন, ডেফিনেটলি তাদেরও বিচারের মুখোমুখি হওয়া দরকার বলে আমি মনে করি। না, যে প্রশ্ন উঠেছে এই প্রশ্ন খুবই আজকের জন্য প্রাসঙ্গিক বলে আমি মনে করি। তাহলে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, আমি আশা রাখবো যে সিবিআই এই তথ্য দিয়ে শুরু করে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটন করতে চাইবে। কিন্তু যে জায়গাটাকে বারবার বলা উচিত এবং আমরা বারবার আন্দোলনের মধ্য দিয়েও বলেছি, যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সুমোটো নিলেন। চন্দ্রচূড় সাহেব বললেন যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন তিনি করতে চাইছেন, সেই নিয়ে তিনি টাস্কফোর্স তৈরি করলেন। সেই টাস্কফোর্সের বর্তমান অবস্থা কি? সেই টাস্কফোর্সের তারপরের নেক্সট মিটিং কবে করেছে সেটা টাস্কফোর্স বলতে পারবে? বা সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্ট সম্মান রেখেই বলছি, সুপ্রিম কোর্ট শুধুমাত্র সুমোটো নিয়েছিলেন এই আন্দোলনের তীব্রতা যাতে পশ্চিমবাংলা বা তার আন্দোলনকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করা যায়, একটা জায়গায় কন্ট্রোল করা যায়। তাহলে প্রথম যে প্রশ্নটা আসে, সুপ্রিম কোর্টের কি আদৌ সদিচ্ছা ছিল যে তারা ন্যায় বিচারটা দিতে চায়? সমস্ত স্তম্ভের প্রতি সম্মান রেখে এই কথা বলছি, এটা এক। তাহলে সুপ্রিম কোর্টও এই দায় এড়াতে পারেন না, সব রকম সম্মান রেখে সুপ্রিম কোর্টের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ছিল, তৎকালীন রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ছিল, শুভেন্দু অধিকারী সদিচ্ছার উপর কি তোমরা ভরসা রাখো? বলছি তো, শুনলেই বুঝতে পারবেন, দেখুন খুবই ভালো লাগবে। তাহলে যে প্রশ্নটা আমরা তখন করেছিলাম সেটা হচ্ছে এইটা, যে নির্মল ঘোষ এবং তৃণমূল এবং থ্রেড কালচার কি করেছে সেটা দিনের পর দিন প্রকাশ্যে আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন। তাহলে আজকে সিবিআইয়ের প্রশ্ন উঠছে, আজকে সুপ্রিম কোর্টের প্রশ্ন উঠছে, টালা থানা, রাজ্য প্রশাসন, হসপিটাল, ইললিগাল অথরাইজ, এগুলো আপনারা দিনের পর দিন শুনে এসছেন। তাহলে সিবিআই তার দায় এড়াতে পারে না, বিজেপি নামক রাজনৈতিক দলও তার দায় কি এড়াতে পারে?
তাহলে সেই প্রশ্ন তখন আমরা তুলেছিলাম, আজকেও আমরা তুলছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা এই টিভি শোয়ের শুরুতেই আমি বললাম, যে সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন যে সিবিআই চলে গেছে, আমার আর হাতে কিছু নেই। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমার একটা সাংবিধানিক লিমিটেশন আছে। তাহলে এই ধরনের যদি উক্তি সদুক্তি থাকে, তাহলে অভয়ার ন্যায় বিচার কোথাও কানাগলিতে যেন হারিয়ে না যায়। তাহলে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একদিকে সিবিআই, একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে রাজ্য প্রশাসন, একদিকে লিমিটেশন, এইটা হচ্ছে একটা দিক। সাংবিধানিক লিমিটেশন কথাটা একটু ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে সাংবিধানিক লিমিটেশন তাহলে তিনি বলুন যে অভয়ার ভয় নাই, অভয়াকে ভুলিনি, এই কথা তিনি 100 বার বলতে পারেন, কিন্তু পরিষ্কার কথা বলছি একাধিক ব্যক্তি জড়িত। এর উত্তর দিন, 2 বছর পর আজ একাধিক ব্যক্তি কোথায় আছে? সিবিআই তদন্ত করছে তো, পুলিশ তদন্ত করছে তো। নির্মল একজন মুখ্যমন্ত্রী এটা মমতা ব্যানার্জি নয় যে সবকিছু বলবে, তাকে সংবিধান মেনে চলতে হয়। তাকে মমতা ব্যানার্জি নাকি এরা বলতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই সাসপেন্ডের প্রাথমিক রিপোর্টটা কি? সেই সংবিধান মানে সেই সংবিধান মানে কোথায় কোথায় বলতে পারে না। প্রাইমারি রিপোর্টে যে কোথায় তারা তদন্তে গাফিলতি করেছে কি আপনি জানেন? সুমনদা, আপনার চ্যানেল জানে, এই পশ্চিমবাংলার মানুষ জানে, হাইকোর্টের আইনজীবী জয়ন্তবাবু দাঁড়িয়ে আছেন, হাইকোর্টের সিবিআই বলছে এই নিয়ে কোনো প্রাইমারি রিপোর্ট জেনেছেন? তাহলে আমরা চাই না, আমরা পরিষ্কার একদম একদম আজকে গ্রেফতারটা আপনি কি নিজে তদন্ত কমিটির মেম্বার হতে চাইছেন না? সে ক্ষমতা আন্দোলনকারী হিসেবে আমরা প্রথম দিন থেকে শেষ দিন আমি দুটো একবার দেখাবো যে এই যে তাড়াহুড়োটা, বেশ বেশ এই তর্ক চলবে চলবে, ন্যায্য কারণেই চলবে, কিন্তু দ্রুত একবার দেখাবো। বেশ 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 কিন্তু সেই দিন ঘড়ির ওপর আস্থা রাখেননি, তাড়াহুড়ো করা হয়েছে অভয়ার ক্ষেত্রে। দ্রুত ক্যালেন্ডারের পাতায় আবার 1 আগস্ট। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 2 বছর আগে 1 আগস্ট শেষ করে দিয়েছিল এই দম্পতির সব স্বপ্ন, কেড়ে নিয়েছিল এই মা বাবার একমাত্র সন্তানকে। ঠিক কি হয়েছিল মেয়ের সঙ্গে? সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি একাদশী, নাকি জড়িত ছিলেন আরও কেউ? এসব প্রশ্নের উত্তর আজও পাননি সন্তানহারা মা বাবা, কারণ সেই রাতে তড়িঘড়ি তাদের মেয়ের দেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। বিশেষজ্ঞদের মতে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেবার উদ্দেশ্যই ছিল প্রমাণ ধ্বংস করা। পরিবারের তরফ থেকে আবার পোস্টমর্টমের দাবি করা হতে পারে, পোস্টমর্টমটা ভিডিও রেকর্ড করা হতে পারে, এইসব প্রশ্নগুলো এসে যায়। পরিবারের তরফ থেকে দাবি হতে পারে বা যে কোনো কারোর থেকে এটা দাবি হতে পারে, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে মামলাতে দেখেছি বডিকে আবার পোস্টমর্টম করানো হয়েছে উইথ ভিডিওগ্রাফি। এটা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সিকে দিয়ে। সেই সবগুলো যাতে না হয় তাই জন্য তাড়াতাড়ি করে চেষ্টা করা হয় যে তথ্য প্রমাণটাকে লোপাট করার জন্য দেহটাকে যত তাড়াতাড়ি দাহ করে দিলে তাহলে আর এই প্রমাণগুলো পাওয়া সম্ভব না, বা পোস্টমর্টমকে দ্বিতীয়বার করিয়ে দেহটাকে ভিডিওগ্রাফি করানো সেটাও একেবারেই সম্ভব হবে না যদি তাড়াতাড়ি দাহ করা যায়। নিহত চিকিৎসকের পরিবার বারবারই দ্বিতীয় ময়নাতদন্তের দাবি জানিয়ে এসেছে। সেটা আটকাতেই কি সেই রাতে অতি সক্রিয় ছিল নির্মল ঘোষ ও তার বাহিনী? সোমবার দায়ের করা এফআইআরেও নিহত চিকিৎসকের বাবা উল্লেখ করেছেন তৎকালীন শাসক দলের প্রভাব ও ষড়যন্ত্রের কারণে ময়নাতদন্ত সঠিকভাবে করা হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণাদি ধ্বংস বা গায়েব করে দেওয়া। আসল এভিডেন্স কিন্তু তথ্য যা কিছু আছে, ফরেনসিক সায়েন্সেও যদি কিছু গাফিলতি থাকে, পোস্টমর্টেমে যদি কোনো গাফিলতি থাকে, সব কিছুই কিন্তু ওই দেহকে কেন্দ্র করেই। শুধু দেহটাই যদি ডিসপোজ অফ হয়ে যায় তাহলে কিন্তু আসল পুরো ইনভেস্টিগেশনটাই জিওপার্ডাইজ হয়ে যাবে। আর এই হলো একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সেস, মানে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সেস মানে ইলোপমেন্ট অফ এভিডেন্সেস, মানে এভিডেন্সেস যা কিছু থাকতে পারে সেগুলো সমস্ত কিন্তু উড়িয়ে ফেলা হলো, মানে পুড়িয়ে ফেলা মানে উড়িয়ে দেওয়া হলো। কাদের নির্দেশে সেই রাতে অতি সক্রিয় ছিল নির্মল বাহিনী? কাদের নির্দেশে তড়িঘড়ি দেহের সৎকার হয়েছিল? এসবের মাথা কে?
ইনকোয়ারি চলছে, যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেন? নির্মল ঘোষকে জেরা করে কি প্রশ্নের অধরা উত্তর মিলবে সেটাই দেখার। সৌমিত্র রায়, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ নির্মল ঘোষের এই গ্রেফতার কিন্তু রাজনীতির একটা অঙ্ক সামনে এনে দিল। পুরনো পরিভাষায় বললে সেই ওয়াশিং মেশিনের তত্ত্ব, আর নতুন পরিভাষায় বললে ভালো তৃণমূলের তত্ত্ব। আপনাদের মনে করিয়ে দেবো, ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়করা যখন এই কলকাতার বোট ক্লাবে বৈঠক করছিলেন, তখন সেখানে উপস্থিত হন নির্মল ঘোষ। বেশ কিছুক্ষণ তিনি বন্ধ দরজার ভেতরেই থাকেন। নির্মল ঘোষ সেদিন দাবি করেন যে তিনি ওই বৈঠকে আমন্ত্রণ পেয়েই এসেছিলেন। সেদিন আমরা বলেছিলাম যে নির্মল ঘোষ কি তাহলে ভালো তৃণমূল সেজে গ্রেফতারি এড়াতে মরিয়া হয়ে জাভেদ খানের বোট ক্লাবে চলে গেলেন। পরের দিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে, রবিবার ছিল সম্ভবত সেই দিন, নির্মল ঘোষকে চ্যালেঞ্জ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতর দাবি ছিল কেউ নির্মল ঘোষকে আমন্ত্রণ জানায়নি, নির্মল ঘোষ কারোর হোয়াটসঅ্যাপে পাঠানো আমন্ত্রণপত্র দেখাতে পারবেন না, তিনি নাকি বরাহুত হয়েই ঢুকে পড়েছিলেন বৈঠকে। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন ওঠে, তাহলে নির্মল ঘোষ বিনা আমন্ত্রণে বন্ধ ঘরের মধ্যে প্রায় 1 ঘন্টা কোন অঙ্কে বৈঠকে ছিলেন? তবে নির্মলের এই কার্যত আত্মসমর্পণ যে ব্যর্থ হয়েছিল, তার সবথেকে বড় প্রমাণ হলো 13ই জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি, এবং ঠিক তার 1 মাস পর আজ মানে 13ই আগস্ট স্বয়ং নির্মল ঘোষের গ্রেফতারি। বিশ্বনাথ চক্রবর্তী কি মানবেন যে নির্মল ঘোষের মতো বহু ভালো তৃণমূল হতে চাওয়া বিধায়কেরই আসল উদ্দেশ্যটা হলো নতুন সরকারের আমলে পুলিশি তদন্ত এবং সম্ভাব্য জেল যাত্রা এড়ানো? একেবারেই ঠিক, এবং পাওয়ার, রেসপেক্ট পাওয়ার। ক্ষমতাবানকে ক্ষমতা যার আছে তাকে সম্মান করা হয়। নির্মল ঘোষের কোনো ক্ষমতা এখন নেই, ফলে কাবাব কা হাড্ডির মতন তাকে যে গুরুত্বটা আপনার ঋতব্রতরা পাবে, কারণ পাওয়ার আছে, একদম তারা জয়ী বিধায়ক, সেইটা নিশ্চয়ই নির্মল ঘোষ পাবেন না, কারণ তিনি পরাজিত, ছেলে পরাজিত হয়েছে। কিন্তু সুমনদা, এখানে আমি বলবো যে ধরুন যদি ক্ষমতাটার পরিবর্তন না হতো রাজ্যে, এতটুকু ডেভেলপমেন্ট আপনি দেখতেন? নির্মল ঘোষ অ্যারেস্ট হতো, আপনি দেখতে পারতেন, বা তদন্ত এগোতো, বা সিবিআই টিমটা চেঞ্জ হতো। আমি আপনাকে বলছি, আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো, কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে 60 কেস করে দিয়েছিল। পরিষ্কার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সর্বস্তর থেকে বলা হয়েছিল এটা 60 কেস হয়ে গেছে, বা সিবিআই একমাত্র একজনকেই আইডেন্টিফাই করেছে, তিনি দোষী, এই তো ছিল। কিন্তু আমি আপনাকে বলছি, প্রথম দিন থেকে বিরোধী দলের নেতা হিসাবে কিন্তু শুভেন্দু অধিকারী এই ঘটনার সাথে যুক্ত ছিলেন। সামনাসামনি আসতে পারেনি, কারণ বামপন্থীরা যেহেতু আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছেন, 2-1 মানে মহাকারণ অভিযানটাও উনি কিন্তু, ওটা হলো এখন নবান্ন অভিযানটাও কিন্তু উনি নিজে উদ্যোগে করেছিলেন। শুভেন্দুর লোকজনই এসেই নবান্ন অভিযানটা পরিচালনা করেছিল। তারপরে অভিজিৎ গাঙ্গুলিও চেষ্টা করেছিলেন যুক্ত হতে, কিন্তু যে কারণেই হোক আন্দোলনকারীরা তাদেরকে অ্যালাউ করেননি, ফলে তারা একটু পিছিয়ে এসছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ডে 1 থেকে এই ন্যায় বিচারের প্রশ্নে কিন্তু একেবারে লেগেছিলেন, যার জন্য এদেরকে প্রার্থী করা, রত্না দেবনাথকে প্রার্থী করা থেকে শুরু করে মানে এবং নির্বাচনের সময় প্রত্যেকটা জনসভায় তিনি বলতেন যে অভয়ার কাণ্ডের আমি তদন্ত করব এবং শাস্তির ব্যবস্থা করব, এটা দিনের পর দিন বলেছেন। ফলে শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করবার অন্তত প্রথম স্টেপটা উনি নিয়েছেন আমি বলবো। তার কারণটা হলো যে নির্মল ঘোষের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ ছিল, যেই অভিযোগটা সিবিআই কেন অন্তর্ভুক্ত করেনি আমার কাছে বিস্ময়। যে লোকটার বিরুদ্ধে মানে অভয়ার মা সরাসরি অভিযোগ করেছে, যে লোকটা সাদা চোখে বোঝা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন সিবিআই তাকে তদন্তের অন্তর্ভুক্ত করেনি আমার কাছে সেটা বিস্ময়। জিজ্ঞাসাবাদ করেছিল, ইনফ্যাক্ট বিশ্বনাথ দা এর একটা বাক্য নেই যেটা প্রথম দিন তারা বলেন। আমি তো পরিষ্কার বলছি যে যতটুকু বা জিজ্ঞাসাবাদ হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে তাকে কি করে ছেড়ে দেয়। দ্বিতীয় যে বিষয়টা, যে এই নির্মল ঘোষ কোন নির্মল ঘোষ, আপনার মনে থাকতে পারে কয়েকদিন আগেও
একজন ড্রাইভার লটারি একটা পেয়েছিল, সেই লটারির টাকা মানে সেই লটারিটাকে তাকে বাড়িতে ডেকে তার থেকে কেড়ে মারধর করে খেদিয়ে দিয়েছিল। বলে এই নির্মল ঘোষ হলো সেই ধরনের লোক যে হলো এক্সটর্শনিস্ট, যার বিরুদ্ধে সরাসরি ওই জায়গায় তোলাবাজির অভিযোগ আছে। সেই নির্মল ঘোষ যাকে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থাটা ধরা পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা কেমন, নির্মল ঘোষ যেমন, এইটাই হলো উদাহরণ। একদম বিশ্বনাথ, আপনি যেহেতু মনে করালেন, পার্থবাবু এই দিকেই আমার ডান দিকে বসেছিলেন। প্রথম আমরা দেখাই পার্থবাবু ঠিক কি বলেছিলেন স্টুডিওতে, সেই লটারির টিকিট ছিনিয়ে নেওয়ার কি কাণ্ড দেখুন। যিনি সত্যিকারের ভাগ্যের জোরে লটারির প্রাইজ লাগিয়েছিলেন, তার মাথাতেই পিস্তল লাগিয়ে গায়ের জোরে রীতিমতো মারধর করে তার টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে। মারাত্মক অভিযোগ। এই পুরো ঘটনাটা আমি প্রথমেই শুনে নেব যার কাছ থেকে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। 9/11/2024 সালে আমি একটা ডিয়ার লটারি প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। তো তখন আমার মালিক জানতে পারে, আমাকে বলে ফ্ল্যাটে আয়। আমি যাই, তো নির্মল ঘোষের বাড়িতে ঢোকালো। ঢোকানোর পর তারপরে আমি ঢুকে বাদিকে একটা ঘর আছে, বাদিকে ঘরে ওখানে ঢোকালো। যেয়ে দেখছি ওখানে বসে আছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, তারপর সুবীর কর্মকার আর মিঠুন চক্রবর্তী, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ দাস। বেশ। আর এদিকে সুশান্ত সরকার, আর প্রশান্ত সরকার তো আমাকে নিয়ে গেছে। তো সুশান্ত সরকার যেয়ে বলছে আমাকে যে পার্থ, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে দেবে। সুশান্ত সরকার বলল, না তুমি আমাকে বাড়ির থেকে বলে নিয়ে আসলে টিকিটটা ক্যাশ করাবে, ঠিক আছে, তুমি এখানে এসে দাদা আমি টিকিট দেবো না। যেই আমি না করেছি আমাকে সপাটা এক চড় মারে। যে মারাতে আমি যখন চিল্লাচ্ছি, সুশান্ত সরকারের ভাই কী করলো, প্রশান্ত সরকার আমাকে পেটে ঘুষি মারা শুরু করলো। যখন মারা শুরু করলো তখন আমি কি করলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে যখন চিল্লাচ্ছি, তখন ঘরে তো দরজা বন্ধ, আর ওরা একদম বসে আছে। হ্যাঁ বসে আছেন, ওর বাবা ছেলে বসে আছে। তো ওই নির্মল ঘোষ বিধায়ক উনি কী করলেন, সোফার তলা থেকে একটা বন্দুক বের করলেন, বের করে তখন আমার মাথায় ঠেকায়। যেই আমাকে মাথায় ঠেকায় তখন আমি চিৎকার করতে থাকি। যখন যেই চিৎকার করি, বাঁচার বাঁচাও করে, ওইদিকে আমার সবাই উঠে আসলো, সবাই মিলে আমাকে আমি পড়ে গেছি, তুলে আমাকে মারছে। যখন বন্দুক ঠেকায় তখন কি হলো, ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলায় চিপে ধরেছে। গলা চিপে ধরে বলছে, তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, তোর লাশ গায়েব করে তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। আর ওই সময় সুশান্ত সরকার আমার পকেটে হাত ঢোকায়, হাত ঢুকিয়ে টিকিট দেখতে দেয়। আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ মানিব্যাগ বের করে, মানিব্যাগ বের করে দেখতে থাকে। যখন পায় না তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। তখন নির্মল ঘোষ আমার পকেটে হাত ঢোকায়, সামনের পকেটে হাত ঢোকায়, দেখে কিছু নেই, একটা ভেতরে কাগজ রয়েছে। তো ভেতরে পকেট দিয়ে হাত ঢুকিয়ে তখন টিকিটটা বের করে নেয়। বের করে বলছে তখন এই দেখতো, এই টিকিটটা নাকি এটা নাকি দেখতো। তখন ওরা ব্যস্ত থাকে, তখন আমাকে ওরা বের করে দেয়। পরে কোনো রকম কম্পেনসেশন বা এই যে ছিনতাই করে নিল, কিছু কাজ বাদ দিন, কিছু টাকাটা, কোনো প্রশ্নই ওঠে না। না না, তারপরে আমাকে ধমকি দিচ্ছে, তখনই ধমকি দিচ্ছে, বলছে যদি কোনো সময় কোনো রকম থানাতে গিয়ে কমপ্লেন করিস, ঠিক আছে, তুই তো মার্ডার হবি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেবো। যে নির্মল ঘোষ বডিটাকে দ্রুততার সাথে নিয়ে পোড়ানোর ব্যবস্থা করলো, যে নির্মল ঘোষ রত্না দেবনাথ এবং তার স্বামীকে, তাদের মেয়েকে দেখতে দিল না, যে নির্মল ঘোষ এবং তার লোকজন মানে আরজিকর হাসপাতালেও কার্যত বলা যায় যে বডিটাকে দ্রুততার সাথে নিয়ে চলে গেল মা বাবাকে না জানিয়ে, সেই নির্মল ঘোষকে মানে অ্যাসাইনমেন্ট কারো থেকে পাননি। এই নির্মল ঘোষকে একা নিজের স্বতঃপ্রণোদিতভাবে করলেন। তার পেছনে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র কী ছিল, কারা নির্দেশ দিয়েছিলেন যে নির্মল তুমি এই কাজগুলো করো, কারা বলেছিল যে নির্মল ঘোষকে যে দ্রুততার সাথে করতে হবে, এবং নির্মল ঘোষ সেই অ্যাসাইনমেন্টটা পালন করেছেন, এবং যে সাকরেদরা তার হয়ে কাজটা করেছে তাদেরকে সাব্বাস দিয়েছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এটা পুলিশকে দেখতে হবে যে এই বৃহত্তম ষড়যন্ত্রটা কিন্তু সরাসরি পলিটিক্যাল ষড়যন্ত্র। পরিষ্কার এই ধরনের ঘটনাতে রাজনৈতিক নেতৃত্ব থাকে, যারা ক্ষমতায় থাকে তারা পরিষ্কার এগুলো এলিমিনেট করতে চায়। এটা আমরা ছোট আঙ্গারিয়াতেও দেখেছি, এটা নানা ঘটনার কনটেক্সটে আমাদের অভিজ্ঞতা আছে। ফলে নির্মল ঘোষের এই তৎপরতা, দ্রুততার সাথে বডি পুড়িয়ে দেওয়ার পেছনে কোন রাজনৈতিক মাথা ছিল,
কারা ছিলেন সেটা মানে সেটা পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত এবং পরিষ্কার তাদেরকে জেরা করা উচিত। আমি তো নিজে অবাক হয়ে যাই, আপনার স্টুডিওতে সেটা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে আমি সারা রাত্রি মনিটরিং করেছি। তাহলে সিবিআই কেন তাকে একবারের জন্য ডাকলেন না? সিবিআই তো বলা উচিত ছিল যে ম্যাডাম আপনি আসুন, আপনার সাথে কি ধরনের আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে, কিভাবে আলোচনা হয়েছে সেটা আমরা জানতে চাই, শুনতে চাই। এবং একই সাথে আমি বলবো এই তদন্তটার মধ্যে অবশ্যই সেদিন যে হুলিগানরা সেমিনার হলটা ভেঙে দিয়েছিল এবং তথ্য লোপাট করেছিল 14ই আগস্ট, সেই দিন যে হুলিগানরা যারা এসছিলেন তারা কারা, কাদের নির্দেশে এসছিলেন, কি কারণে তারা সেমিনার হলটা ভেঙে দিয়েছিলেন প্রমাণ লোপাট করবার জন্য, সেটার পূর্ণাঙ্গ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যে প্রশ্নটা বৃহত্তম প্রশ্ন আমি মনে করি সুমনদা, সেটা হলো যে দেখুন এমন একটা ঘটনা যেই ঘটনার পলিটিক্যাল ডিভিডেন্ড বিজেপি পেয়েছে এবং এটা সরাসরি অভয়ার ঘটনা কিন্তু মানুষকে নাড়িয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসকে পরাজয়ের পেছনে অভয়ার কাণ্ড একটা বড় ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ ন্যায় বিচার চেয়েছিল এবং এই কনটেক্সটেই তৃণমূলকে পরাজিত করবার জন্য মানুষ কিন্তু মানে উঁচিয়েছিল। বিজেপি জয়ের পেছনে কিন্তু অভয়া কাণ্ড একটা বড় ঘটনা এবং এই কনটেক্সটে আমি বলবো সরকারের কিন্তু রাজধর্ম পালনটাকে একদম কনস্ট্যান্টলি দেখাতে হবে। শুধুমাত্র ন্যায় বিচার করাটা যথেষ্ট না, ন্যায় বিচারটা দেখানো যথেষ্ট। সেই জায়গা থেকে যেই স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগ সেই সময় ছিল এবং যেটা সেই তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রায় সমস্ত বিরোধী লোকরাও এই অনিকেতদের দাবিগুলোকে সমর্থন করেছিলেন এবং অনিকেতদের দাবিগুলো এর মধ্যে দ্বিতীয় দাবিটাই ছিল স্বাস্থ্য সচিবকে সরিয়ে তদন্ত করতে হবে। আমার মনে হয় যে ন্যায় বিচারটাকে দেখাতেও হবে, ফলে শুভেন্দু অধিকারীকে কিন্তু ওই জায়গাটাও অ্যাসিওর করতে হবে যে এই স্বাস্থ্য সচিবকে রেখে যদি আপনি তদন্ত করেন তাহলে মানুষের মধ্যে সন্দেহ হবে যে আপনি কিছু সিলেক্টিভ অবস্থান নিচ্ছেন না তো। এবং ফাইনাল যেটা বলবো যে দেখুন আমাদের দেশে ল অ্যান্ড অর্ডারের কনটেক্সটে বলুন, ন্যায় বিচারের প্রশ্নে হোক, মানুষ যখন মানে স্বাধীনতার পরে তো পশ্চিমবাংলায় এত বড় সামাজিক আন্দোলন হয়নি। একটা বিরাট ধরনের মানুষ কোনোদিন রাস্তায় নামেনি, সেও রাস্তায় নেমেছে। শাসক বিরোধী সাধারণ ঘরের মানুষ সবাই রাস্তায় নেমেছিল ন্যায় বিচারের জন্য। এই ন্যায় বিচারটা আমার সর্বোচ্চ আদালত কিন্তু দিতে পারেনি সুমনদা। আমার দিনের শেষে আমরা যখন বলি যে মানে গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ সুপ্রিম কোর্ট, শেষ পর্যন্ত সম্মানের সাথে এই কথাটাও আমাকে বলতে হয় যে সুপ্রিম কোর্টের যে ভূমিকাটা ছিল সেটার সাথে কিন্তু অসংখ্য প্রশ্ন যুক্ত আছে, সংশয় যুক্ত আছে। ন্যায় বিচারের প্রশ্নে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু আমি যাবো, তার আগে দ্রুত একবার রাজনীতির অঙ্কটা দেখে নেব। দেখুন, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক, উত্তর 24 পরগনার একদা দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষ। ভোট পরবর্তী হিংসা মামলায় ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়েছিলেন 13 জুলাই। আরজিকর কাণ্ডে বাবা নির্মল ঘোষ গ্রেফতার হলেন 13 আগস্ট। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছিল। কখনো লটারি কাণ্ড তো কখনো ভোট পরবর্তী হিংসা। আরজিকর কাণ্ডে অভিযোগ তো আগে থেকেই ছিল। নিয়োগ দুর্নীতিতেও নাম উঠে আসে নির্মল ঘোষের পরিবারের। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায় 1269 নম্বরে নাম ছিল উত্তর 24 পরগনার পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি, ওই ব্যারাকপুর বেল্টে। এই আবহেই গত 11 জুলাই আচমকা ঋতব্রত তৃণমূলের বৈঠক স্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। বিষয়টি নিয়ে ঋতব্রত তৃণমূল শিবিরে এমনই অস্বস্তি তৈরি হয় যে দায় ঝাড়ার জন্য মুখ খুলতে হয় খোদ বিরোধী দলনেতাকে। মানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। এর দুদিনের মধ্যেই 13 জুলাই গ্রেফতার হন নির্মল ঘোষের ছেলে পানিহাটির এবারের পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ঠিক 1 মাসের মধ্যেই গ্রেফতার হলেন নির্মল ঘোষ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, গ্রেফতারি এড়াতেই কি তিনি ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চাইছিলেন? সবাই দেখেছেন তিনি একবার দৌড়ে কালো থেকে ভালো হবার চেষ্টা করেছেন, আবার সেখানে কি হবে ভালো মন্দ বুঝতে পারেননি,
শাটল ককের মতন ঘুরেছেন, কালোয় থাকবেন না ভালোয় থাকবেন, ভালোয় থাকলে সুবিধে না কালোয় থাকলে সুবিধে, কোনটায় মুখ্যমন্ত্রী বেশি ঘনিষ্ঠ হওয়া যায়? আমরা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম সেদিন যে নির্মল ঘোষের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নেই। এই নিয়ে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে বিজেপি। মৃত তৃণমূল থেকে যারা ঋত তৃণমূলে এসে গেছে, যারা ওইসব বৈঠকে যাচ্ছে, তাদের জন্য পলিটিক্যাল ইমিউনিটি লেভারেজ নাকি বিজেপি আর রাজ্য সরকার, বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার নাকি দিচ্ছেন। ঋত তৃণমূলের বৈঠকে নির্মলবাবুও গিয়েছিলেন। কোনো পলিটিক্যাল ইমিউনিটি নয়, আইনের পথে চলবে। আপাতত নির্মল ঘোষকে জেরা করে আরজিকর কাণ্ডে আরও সূত্রের খোঁজ পেতে চাইছে পুলিশ। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃতদেহের তড়িঘড়ি সৎকার নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির খবর আসতেই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম, মারা হয় জুতো, লাঠি, ছবিতে পরানো হয় জুতোর মালা, আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমাদের বোন অভয়ার আত্মা তো আজকে শান্তি পেলই, তাছাড়া আমাদের দাদা মনীষ শুক্লারও আত্মা আজকে শান্তি পাবে। কুখ্যাত ক্রিমিনাল আপদ বিদায় নিল, পানিহাটি আজকে সত্যিকারের মুক্তি পেল। তথাকথিত বড় বাড়ি যে ক্রিমিনাল রাজত্ব 30 বছর ধরে কায়েম করে রেখেছিল এই পানিহাটিতে, আজকে সরকারের পালা বদলের পরে সত্যিকারের মুক্তি যদি পানিহাটি পেয়ে থাকে সেটা হলো আজকের দিনে প্রশাসনের দ্বারা উড়িষ্যা থেকে নির্মল ঘোষ অ্যারেস্ট হতে পেল। এদিনই ক্ষোভের মুখে পড়েছেন গ্রেফতার হওয়া আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে। বৃহস্পতিবার পুনর্নির্মাণের জন্য তাকে এলাকায় নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দেওয়া হয় চোর চোর স্লোগান। ও কি ভেবেছে নাকি ও ডন? হ্যাঁ, এখন বিড়ালের বাচ্চা হয়ে গেছে, গাড়ি সব ভেঙেছে, আমার ছেলের পেটে বোম লেগেছে, এই সনদ করেছে নিজে দাঁড়িয়ে থেকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, অন্যের জমি জোর করে লিখিয়ে নেওয়া এবং 2021 সালে বিজেপি কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা কি ছেড়ে দেবে নাকি? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিঅ্যাকশনারি মাটি আছে, রিঅ্যাকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। বিক্ষোভের জেরে ঘটনার পুনর্নির্মাণ না করেই ধৃতকে নিয়ে এলাকা থেকে চলে যায় পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেখুন, বিশ্বনাথ দা বললেন যে নির্মল ঘোষ বা তার দল বলের একার ক্ষমতা নেই এত কিছু করার, নিশ্চয়ই তার উপর কোনো ইনস্ট্রাকশন ছিল, তাকে তদন্ত আওতায় আনা উচিত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, ঠিক কথা। এবার এটা যারা করার দায়িত্বে ছিলেন কিন্তু করলেন না, অর্থাৎ সিবিআই, তাদের মাথার উপর কার ইনস্ট্রাকশন ছিল? তাদেরকে তদন্ত বলতে কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে? সিবিআই করবেন না তো বলছেন কেন? কি করে হাস্যকর লজিক? যদি এক্ষেত্রে মাথার উপর কেউ থাকে তাহলে সিবিআই এর মাথার উপর কে ছিল? আরে কিসের কথা বলছেন? সিবিআই তো আছে। আচ্ছা বিমলদা যেটা বললেন, আরে শুভেন্দু অধিকারীকে চোর বলে এখন পা চাটতে হয়। বিমলদা যেটা বলছিলেন, বিমলদা দেখতেই পাচ্ছি আমরা, ওদের দুবেলা দেখতে পাচ্ছি। এটা গভীর রাতের অনুষ্ঠান নয়, কালকেও বলেছি, আজকেও বলেছি, ক্রমশ লেট নাইট প্রোগ্রামের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি তার আগে দ্রুত, যেহেতু অনিকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছে, এনআরএস এর আজকের ঘটনা বহুস্তরীয়, সে নিয়ে প্রশ্ন উঠতে পারে। দেখুন, সেই আগস্ট মাস, 2 বছর আগে আগস্ট মাসেই সামনে এসেছিল আরজিকর কাণ্ড। এবার আরও এক মেডিকেল কলেজ, আবার কর্তব্যরত অবস্থায় মৃত্যু, তা নিয়ে রহস্য। এবার এনআরএস হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য। হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হলো পটাশপুরের বাসিন্দা নার্সিং স্টাফ রূপালী বর্মনের দেহ। হাসপাতাল সূত্রে খবর,
বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন রূপালী। ঘণ্টাখানেক পরেও নার্সিং স্টেশনে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাকে। শেষ যেটি কাজ 9:45 নাগাদ তিনি একটি ডেথ সার্টিফিকেট লিখছিলেন, সেটি অসম্পূর্ণ ছিল এই কারণেই তার খোঁজ পড়ে আচমকায়, এবং তখন যারা তার ওয়ার্ডের সহকর্মী তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না, ফলে পরবর্তীকালে সেই যে ডেথ সার্টিফিকেট ডিসি লেখার কাজটা অন্য একজন সম্পূর্ণ করেন। পরবর্তীকালে তার খোঁজ হয় এবং খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে পাওয়া যায় স্ত্রীরোগ বিভাগের অ্যান্টিনেটাল ওয়ার্ড, তার পাশে একটি শৌচাগারের দরজা বন্ধ ছিল, সেটিকে ভেঙে ভেতরে তাকে উদ্ধার করা হয়। 11টার দিকে নাগাদ ফোন এসেছিল কি এরকম কি আপনার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমার ওয়াইফের ফোন থেকেই ফোন করেছিল কেউ। নাইট ডিউটি ছিল, 11:30 12টার দিকে খবর আছে, যখন জামাই যাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই, সঠিক তদন্ত চাই। হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহের পাশে মিলেছে ফেন্টানিলের 2টি ও মেডাজোলামের একটি ফাঁকা ভায়েল। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। ডিউটিতে ছিলেন, তারপরে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, ওনাকে খোঁজ করে তখন দেখা যায় যে টয়লেটের দরজা বন্ধ, এবং টয়লেটের দরজা ভেঙে দেখা যায় যে মানে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে, এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্বাস্থ্যমন্ত্রী। হস্টেলে কোনোদিন ছিল ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ও শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও ঘটনা করেছে রাতেই 9:10-15 দিকেও বাথরুমে গেছে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। পরিবারের দাবি মতো মেডিকেল কলেজ পুলিশ মর্গ ফরেন্সিক ডিপার্টমেন্টের এইচওডির তত্ত্বাবধানে এনআরএসের নার্সের ময়না তদন্ত হয়। সূত্রের খবর, সুরত হালে মৃত নার্সের কনুইয়ের নিচে সূচ ফোটানোর দাগ নজরে এসেছে। লাংসটাকে প্রিজার্ভ করা হবে, লিভার প্রিজার্ভ করা হবে, স্মল ইন্টেস্টাইনের একদম শুরুর দিকের অংশ নেওয়া হবে, স্টামাকের ভেতর যে কন্টেন্ট আছে সেটাকে প্রিজার্ভ করা হবে, কিডনি এবং ব্লাডারে যে ইউরিন আছে সেটা প্রিজার্ভ করা হবে। ইতিমধ্যে রক্ত সংগ্রহ করা হয়েছে এবং তার মস্তিষ্কের কিছুটা অংশ প্রিজার্ভ করা হবে। সেইগুলো পরবর্তীকালে প্যাথোলজিক্যাল টেস্ট হবে এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে। ময়নাতদন্তে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ফেন্টানিল ও মেডাজোলাম ওষুধ প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সেটাই মৃত্যুর কারণ কিনা ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার পর তা স্পষ্ট হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নার্সের মৃত্যুর উল্লেখ করা হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। আমরা নার্সেস ইউনিটি থেকে সবসময় বলি একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং যে অপরাধী সে শাস্তি পাক। এন্টালি থানায় গিয়ে মৃতার স্বামীর সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে যারা ডিউটিতে ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ অনিকেত, তুমি বলছো যে আজ থেকে 2 বছর আগে আরজি করের ঘটনা, যেরকম ডিউটির চাপ, সুরক্ষা, থ্রেট কালচার, পরতে একটার পর একটা সমস্যা, ভয়ঙ্কর চেহারা সামনে এনেছিল, 2 বছর পরে এই নার্স বোনটির মৃত্যুও এইরকম একাধিক সমস্যা সামনে আনতে পারে না। যে কথাটা বলা প্রয়োজন এখানে একটা টয়লেট যেটা ভিতর দিক থেকে দরজা বন্ধ ছিল বলে এখন আমরা জানতে পারছি, এবং সেখানে পুলিশ সূত্রে খবর যে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট অবশ্যই সামনে আসা প্রয়োজন। সামনে এলে এই বিষয়টা সম্পর্কে অ্যাকচুয়ালি কজটা কি সেটা আমরা জানতে পারবো। কিন্তু এই প্রসঙ্গটাকে যখন আসে তখন শুধুমাত্র এই ঘটনা কেন, এইরকম সাম্প্রতিক যদি আপনি ঘটনা দেখেন তাহলে নানান ঘটনা মেডিকেল কলেজগুলোর ভিতরে নার্সিং স্টুডেন্ট, নার্সিং স্টাফ যারা, তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। আন্দোলনের সময় যখন এই নার্সিং পড়ুয়া, নার্সিং স্টাফ, তাদের সাথে যখন সবাই মিলেই তো আন্দোলন হয়েছে, সেই সময় যখন বিভিন্ন আলোচনা আসছে, আমাদের থ্রেড কালচারের কথা আসছি, থ্রেড কালচার অন্যতম কারণ কিনা এই ঘটনার ক্ষেত্রে, কর্মে চাপ, সুরক্ষার জায়গা, এইগুলো চাপ কিনা, এই বিষয়টাকে খতিয়ে দেখার প্রয়োজন আছে। যদি বলেন যে অন্দরমহলটা কেমন আছে, তাহলে অন্দরমহলটা 2 বছর আগে যেরকম ছিল, ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে, ম্যান পাওয়ারেরগত দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, সদ্য নতুন পালাবদল হয়েছে, 4 মাসের সরকার, কিন্তু স্বাভাবিকভাবেই তাকে সময় দেওয়া প্রয়োজন। আমরা সময় দিতেও প্রস্তুত।
নতুন স্বাস্থ্যমন্ত্রী যাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গাগুলোতে, কিন্তু পরিকাঠামোর চিত্র বা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির পিছনে সুরক্ষার চিত্র এখনো অবধি আমরা সেই অর্থে কোনো পরিবর্তন দেখতে পাইনি। সিসিটিভি জয়ন্ত, আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো আমি এখানে এই প্রতিবেদনেই শুনলাম 9:10 রাত্রিবেলা তিনি যদি শৌচাগারে ঢোকেন, তার দেহ সকাল 10টা বা সকালে কেন আবিষ্কার হবে? মানে আমি বলছি যে তার আগে এইটা তো মানে আনম্যান্ড আনট্রেসড এইভাবে থাকতে পারে। সুমন, তার মানে দাঁড়াচ্ছে নজরদারির অভাব তো আছে। 2 বছর আগে একটা ক্লোজড প্রেমিসেস, মানে একটা চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসালয়ে যেমন একটি ডাক্তার মেয়ের মৃত্যু দেখলাম, 2 বছর পরে ওরকমই একটি ক্লোজড সারফেসে একজন নার্স মেয়েরও মৃত্যু দেখলাম। এবারে দরজা ভেতর থেকে বন্ধ মানেই যে তিনি খুন হননি তা কিন্তু বলা যায় না। আজকালকার অটোমেটিক দরজা তুমি জানো, টেনে দিয়ে বাইরে থেকে টেনে দিয়ে চলে গেলে এনআরএস এ কি অটোমেটিক দরজা হতে পারে, সেটা আমরা আন্ডারএস্টিমেট করব কেন? সব দিক আমরা খোলা রাখবো, এটাই কিন্তু তদন্ত পদ্ধতি। একদম কোনইতে ইনজেকশনই বা দিয়ে মরবে কেন? সে যে মেয়েটি নার্স, তার মৃত্যুর আরো অনেক কারণ থাকতে পারতো। যাই হোক, যদি আত্মহত্যাও করে তাহলেও আত্মহত্যার একটা কারণ থাকবে। আত্মহত্যা করার পেছনে কারা দায়ী, কারা তাকে প্রভোগ করেছে বা বলেছে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সেটাও কিন্তু দেখতে হবে। যেটা ভালো লাগলো সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী নিজে সেখানে গেলেন এবং ব্যাপারটা মৃতদেহটি পোস্টমর্টেমে গেল। তাড়াহুড়ো আমরা দেখলাম না। আমার ধারণা এখানে একাধিক পোস্টমর্টেম করবার জন্য মৃতদেহটা যেন প্রিজার্ভ করে রাখা হয়, এটা আমি বলতে চাইবো, যেটা আগের বার আমরা দেখিনি। দ্রুততার সঙ্গে দাহ করা হবার পরে অনেক প্রশ্ন উঠেছিল, যার উত্তর আমরা পাচ্ছি না। এক্ষেত্রে যেন সেই তড়িঘড়ি ব্যাপারটা না করা হয়। এছাড়াও যেটা আমরা দেখলাম যে এখনো লুকোবার চেষ্টাটা হয়নি, স্বাস্থ্যমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছেছেন। সুমন, তোমাকে একটা কথা বলি বিমলদার কথার সুবাদে, যে রিক্রুটার কিন্তু শুধু রাজনৈতিক মহলেই নিয়োগ করা হয়নি, রিক্রুটার পুলিশ মহলেও নিয়োগ করা হয়েছিল। বিনীত গোয়েল তার একটা প্রমাণ। শুধু তাই নয়, অনির্বাণ একটু আগে যে বলল থানায় গিয়ে ওর একটা অভিজ্ঞতা হয়েছে, আরে এই অভিজ্ঞতা আমাদের রোজকার। তোমার এখানে এসে আমি বলি যে পুলিশ অভিযোগ তো নেয়ই না, উল্টে একটা অভিযোগ এলে তার দর নির্ধারণ করে। অনির্বাণ আজকে গিয়ে জানতে পারলো পালাবদলের পর, এ তো আমরা 15 বছর ধরে রোজ দেখছি। সিবিআই এর কথা বলতে গেলে বলতে হবে সীমা পাহুজা সরে গেছে। 4 দিন পুলিশ তথ্য প্রমাণ লুট করেছে বলে অভিযোগ উঠেছে, আদালত খুশি নন। আদালত এসআইটি তৈরি করেছেন, তাদের রিপোর্টেও আদালত খুশি নন। আদালত একটা লক্ষণ রেখা তৈরি করে দিয়েছেন ঘটনার সময় থেকে বডি ক্রিমেট করা অবধি, তার মধ্যে সিবিআই তদন্ত করবে। তবে আমরা আপাতত এখানে সিবিআই তদন্ত চাইব না। সিবিআই আমাদের যা দেখিয়েছে তাতে আপাতত আমরা সিবিআই এর ওপর থেকে ভরসা সরিয়ে রাজ্য পুলিশ বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট, হোমিসাইড স্কোয়াড যারা আছে, কিন্তু নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে দেখুন, অভয়া বৃহত্তর প্রশ্নটা কি তুলেছিল, যে দেশের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এদের সবার সুরক্ষা, তো তার মানে আলটিমেটলি কিন্তু এনআরএস বলুন বা আরজিকর বলুন বা অন্য রাজ্যের ছবিটা কিন্তু খুব একটা, শুধু তো সিসিটিভি লাগালে হবে না, একটা নজরদারি এবং একটা শৌচাগার। কেন হ্যাঁ, এরকম তো নয় যে আমাদের সরকারি পরিকাঠামোয় 300টা করে শৌচাগার থাকে, খুব সীমিত সংখ্যক, প্রয়োজনের তুলনায় কমই থাকে। সেখানে রাত 9:10 থেকে সকাল হয়তো 10টা অবধি কেন বন্ধ আছে কেউ খেয়াল করছে না। মানে আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টের আমরা যেটা সমালোচনা করলাম, আমি বলছি যে আমি কারুর খারাপ লাগলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে সেই যে টাস্কফোর্সটা, তাদের তো কাজটাই করা, যেটা সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় সাহেবের নির্দেশে তৈরি হয়েছিল, তাদের বেসিক কাজটা কী ছিল, যে পরিকাঠামোটা এবং নজরদারিটা এতটা পুক্ত করা, এতটা শক্তিশালী করা যে চিকিৎসক থেকে, রোগী থেকে, স্বাস্থ্যকর্মী থেকে সবাই যাতে সুরক্ষিত থাকে। এই নার্স বোনটার ঘটনা এনআরএসে দেখিয়ে দিল যে পরিকাঠামোটা তৈরি নয়। নজরুলদা, দেখুন, আরজিকর কাণ্ডে আমি বারবার বলেছি যে রাজ্যের রাজধানীর বুকে একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে একজন মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাকে ধর্ষণ করে খুন অথবা খুন করে ধর্ষণ করা হলো। তো নিরাপত্তাহীনতা। এনআরএস কাণ্ডেও যেটা হয়েছে, যেটা ভিতর থেকে দরজা বন্ধ ছিল বলা হচ্ছে, কারণ অন্য হতে পারে, এখানেও দেখা যাচ্ছে যে নার্সেরা ডিউটি করছেন, তাদের দেখাশোনা বা তাদের কোনো নিরাপত্তাহীনতা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এটা নাই। যদি থাকতো তাহলে ওই রাত্রি 9টাতে
যে মেয়েটি বাথরুমে গেল সকালবেলায় তার আরেকটা সূত্র অবশ্য বলছে যে রাতেই উদ্ধার হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও প্রায় 2-2.5 ঘন্টা পরে। সেটাও সরকারি হাসপাতালের ক্ষেত্রে আই ওপেনার। না, শুনুন একটা কথা বলি, এখানে মৃতদেহ নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার কোনো চেষ্টা কেউ না, কোনো মাতব্বর নিয়ে গিয়ে জবরদস্তি কিছু করেনি। পরিবারের দাবি মেনে, পরিবার যা যা দাবি মেনেছে মেনে নেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ে তদন্তের কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, বাথরুমের ভেতরে সিসিটিভি না থাকুক, বাইরে তো রয়েছে। সেই মেয়েটি গেছে কেন, কখন গেছে, সঙ্গে কেউ ছিল কিনা, পরে কেউ গেছে কিনা, এগুলো তদন্তে উঠে আসবে। সুতরাং তদন্ত ঠিকঠাক হবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে থ্রেট কালচার, হুইচ ইজ এ পার্ট অফ এ লার্জার কালচার। এখন এই কালচারটা সত্যি আছে কিনা, তার উপর কি থ্রেট ছিল কিনা, এইগুলো যদি ভালো করে তদন্ত করা হয়, আমি মনে করি তদন্ত করা উচিত। এবং এই থ্রেট কালচার যদি এখনো থেকে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই কালচার তো আর একদিনে ডেভেলপ করে না, একটা পুরনো সিস্টেম। আর সবচেয়ে বড় কথা, পরিকাঠামো উন্নয়নেরও ডেফিনেটলি প্রয়োজন আছে, যে নার্সের সংখ্যাটা কম কিনা, রোগী পিছু নার্স ঠিক আছে কিনা, ডাক্তার ঠিক আছে কিনা, এগুলো দেখা উচিত। এবং অবশ্যই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এইটুকু আমি কথা দিতে পারি। একদম। আমি খানিকক্ষণ আগে অনেকে জিজ্ঞেস করছিল যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি। আমি নজরুলদা একটু টেকনিক্যালি দর্শকদেরও বুঝিয়ে দেবেন। ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান হচ্ছে অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সেটাই একমাত্র মৃত্যুর কারণ কিনা ময়নাতদন্তর ফাইনাল রিপোর্ট এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার পর সেটা স্পষ্ট হবে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে নার্সের মৃত্যু হয়েছে এটা লেখা আছে, এবং অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নোক এবং জিভের একাংশও অক্সিজেনের অভাবে নীলচে হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে। দেখুন, এটা একটা ব্যাপার তো খুব পরিষ্কার হচ্ছে, আমি যতটুকু বুঝি, যে ওষুধটা প্রয়োগ করা হয়েছে সেটা নার্স নিজেও করতে পারে, বা তদন্তে দেখা যাবে যে অন্য কেউ জোর করে প্রয়োগ করতে পারে। তো সেই আপনারা তো জানেন যে অজ্ঞান করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। তো সেটা ওভারডোজ হওয়ার ফলে এই যে আমাদের শরীরের যে পরিবর্তন, ডাক্তারবাবু আমার থেকে আরও বেশি ভালো বলতে পারবেন, যে অক্সিজেনের অভাব বা অন্য কিছুর যে অভাব, সেগুলো কিন্তু ওষুধের জন্য হয়েছে। এবং স্বাভাবিকভাবে হতে পারে যে এই ওষুধ প্রয়োগটা প্রাথমিক কারণ, কিন্তু এরপরে যখন ভিসেরা পরীক্ষা করা হবে বা যে খাবারগুলো পরীক্ষা করে দেখা হবে যে কটার সময় খেয়েছিল, কতটা হজম হয়েছে, এগুলো দেখা যাবে। এবং তারপরে যদি দেখা যায় যে পাকস্থলিতে অন্য কিছু পয়জন আছে বা অ্যালকোহল আছে বা এই জাতীয় মাদক জাতীয় কিছু পাওয়া গিয়েছে, তাহলে কিন্তু তদন্তের পরিধিটা আরও বাড়বে। অনেকে না, নিঃসন্দেহে তাই। এই প্রাথমিক যে পোস্টমর্টম রিপোর্ট সম্বন্ধে জানালো, সেই রিপোর্ট থেকে যে জায়গাটা পরিষ্কার সেটা হচ্ছে যে একটা ড্রাগের ওভারডোজের প্রসঙ্গ আছে, কিন্তু চিকিৎসকরা যে কথা বলেছেন যে বাকি রিপোর্টগুলো এবং বাকি ভিসেরা রিপোর্ট দেখা দরকার। তাহলে এই জায়গাটা তো একটা জায়গা, যে এসটিএফ তৈরি করেছিল তৎকালীন সুপ্রিম কোর্টের অধীনে চন্দ্রচূড় সাহেব, তাহলে সেদিনই আমরা প্রশ্ন তুলেছিলাম বাংলার প্রতিনিধি কোথায়। আসল উদ্দেশ্য কি আদৌ স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে সুরক্ষার অবহেলার জায়গা আছে সেটাকে পরিষ্কার করা? তাহলে সেটাকে যদি পরিষ্কার করা হতো, তাহলে আমরা তার ফলপ্রসূ আজকেও দেখতে পেতাম বা বিগত দিনগুলোতেও দেখতে পাবো। তাহলে উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আন্দোলনটাকে কীভাবে কন্ট্রোল করা যায় তার একটা ঘৃণ্য প্রয়াস, এর বাইরে অন্য কিছু ছিল বলে আমার মনে হয় না। আমি যে কথাটা বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রী আজ এসেছেন, ঘটনার তদন্তের জন্য দিয়েছেন, এতে সত্যিই এর প্রশংসনীয়। কিন্তু পাশাপাশি যে কথাটা বলতে চাই যে এই যে প্রাইমারি রিপোর্ট, এই রিপোর্টের পর এই ঘটনার ডিপ ইনভেস্টিগেশন করা প্রয়োজন। এবং অন্যতম কারণ যদি থ্রেড কালচার থাকে, যদি নাও থাকে, তাহলেও যে অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রেড কালচার নার্সিং সিস্টেমের মধ্যে দিনের পর দিন আছে, একথা ঠিক। একদিনে কেউ ক্রিমিনাল হয় না, একদিকে যেমন ধর্ষক হয় না, একদিনও থ্রেড কালচার তৈরি হয় না। কিন্তু কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হয় ভাঙার। সেই দায়িত্বটা নতুন সরকার নেবে কি নেবে না, এইটা নতুন সরকারকে ঠিক করে। আমি দ্রুত একবার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসতেই হবে, তার কারণ ভারতবর্ষে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি দিনের পর দিন, একবার নয়, বাঙালির আত্মাভিমানের সঙ্গে যে নামগুলো ওতপ্রোতভাবে জড়িত, তার যিনি শীর্ষে থাকবেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। সেইখানে দাঁড়িয়ে, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ, যাকে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন, কোনোদিন হয়তো রবীন্দ্রনাথ স্বপ্নেও ভাবতে পারেননি যে বাংলার মাটিতে একজন
আমি সুনাগরিক নয় কুনাগরিক, দিনের পর দিন সেই তার কোট আনকোট এবং দেশের নতমস্তকে যাকে দেশনায়ক মেনেছিল তাকে দিনের পর দিন চরম অপমান করা হবে, দেশদ্রোহী বলা হবে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যে ভাষাতে নেতাজিকে আক্রমণ করেছেন কোনো নিন্দাই তার জন্য যথেষ্ট নয়। আজকে শুনলাম যে বঙ্গবিভূষণের মতো সরকারি সম্মান কেড়ে নেওয়া হয়েছে, যথেষ্ট নয়। আমার পরিষ্কার প্রশ্ন রইল যে বিজেপি সরকারই তো ক্ষমতায় আসার পর তারা বলতো যে কংগ্রেসিরা জওহরলাল নেহেরুকে বড় করে দেখায়, নেতাজিকে বড় করে দেখায় না। ইন্ডিয়া গেটে এই বিজেপি সরকার নেতাজির মূর্তি বসিয়েছিল। আজকে দিনের পর দিন তাদের একজন সাংসদ দাঁড়িয়ে আজকে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি একটা ফেক নিউজ, একেবারে আমার প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে ঘুরছে একটা ফেক নিউজ, সেই সংবাদপত্রের কাটিং, সেটা আদৌ সত্যিই নয়, সেটা দাঁড়িয়ে তিনি দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবেন। আমাদের স্পষ্ট প্রশ্ন, না, ওই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া যথেষ্ট নয়। আবার বলছি, কেন তাকে গ্রেফতার করা হবে না? যেখানে নেতাজি নিয়ে যারা অপমানজনক পোস্ট করছে পুলিশ তাদের গ্রেফতার করছে এবং সঠিক কাজ করছে, সেখানে শুধু মূর্তি বসিয়ে আমরা সম্মান জানাবো? অথবা এইভাবে একজন জনপ্রতিনিধি তিনি দেশনায়ককে অপমান করলে তার বঙ্গবিভূষণ শুধু কেড়ে নেওয়া হবে? কেন তাকে গরাদের মধ্যে পাঠানো হবে না? কেন তাকে এখনও মাথা উঁচু করে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ফেক নিউজ ছড়াতে সাহায্য করা হবে? পরোক্ষে তাকে গ্রেফতার না করে তাকে সাহায্য করা হচ্ছে এবং দেশবাসীকে অপমান করা হচ্ছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার সময় এসেছে। প্রথম প্রতিবেদন। নেতাজি হিসেবে ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে, দেশদ্রোহী হয় না নয়। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কোথায়? তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। গোটা দেশবাসী এটাই চাইবে যে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। উনি অ্যাটাক করছেন আমাদের আবেগকে। দিস ইজ ট্রুলি আ পানিশেবল অ্যাক্ট। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ বন্দুক ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়, কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিরে বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি হিসেবে ওয়ার ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। আমি তো কাগজগুলো দেখালাম, যদি এটা প্রমাণ আছে তা গভর্নমেন্ট আপনারা দেখান, গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস কথা খতম। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্যবস্থা কোথায়? শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপি রাজ্য সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ
বিষয়টি দেখছেন এবং দেখবেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণ কুমার দাসকে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। কিন্তু যার মন্তব্যে এত নিন্দার ঝড়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে 6টি এফআইআর দায়ের করা হয়েছে। 108টি আপত্তিজনক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, গ্রেফতার যে করা হচ্ছে না বিশ্বনাথ দা, সম্ভবত এর একমাত্র কারণ হচ্ছে রাজনীতি এবং রাজবংশী ভোট। কতদিন আমাদের দেশের রাজনীতিবিদরা শুধু ভোট ব্যাংক ভাববেন? কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুরে রাজবংশী ভোট আছে, তার জন্য একজন সে দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবে প্রকাশ্যে। এটাই কিন্তু হচ্ছে সুমনদা, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে মিম করার জন্য অ্যারেস্ট হয়েছেন, নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার জন্য দুজনে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন। নরেন্দ্র মোদীর প্রতি সম্মান রেখেই বলছি, শুভেন্দুর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের থেকে তো কোনো অংশে কম নয় অন্তত নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদেরকে নিয়ে মানে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর থেকে তো অনেক বড় নেতা আমরা মানি, ওনারাও মানে। তাহলে ওনাদের বিরুদ্ধে মিম করলে যদি অ্যারেস্ট হয়, মানে যারা করেন, তাহলে মানে সুভাষচন্দ্র বসুকে অপমান যারা দিনের পর দিন করছেন তারা কেন অ্যারেস্ট হবেন না? সেই লোকটি অ্যারেস্ট হবে না? সুমনদা, প্রায়ই বিজেপি বলে যে দলের থেকে দেশ বড়। এইখানে যে উদাহরণটা ওনারা রাখছেন সেটা তো মনে হচ্ছে দেশের থেকে দল বড়। এবং দলের সাংসদ একজন যিনি এই ধরনের একেবারে মানে অন্যায় করেছেন, সারা বাঙালির মানে লজ্জা, কলঙ্ক, দেশের জন্য কলঙ্ক, সেই রকম নরেন্দ্রনাথ রায়কে কেবলমাত্র প্রোটেকশন দিচ্ছেন একটা কারণেই, যে ভাই রাজবংশী ভোটটা আমার চাই। বারবার কিন্তু আমি বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ দুজনের রাজনীতি আর আপনার অটল বিহারী বাজপেয়ীর রাজনীতি এক নয়। অটল বিহারী বাজপেয়ী যে নীতি নৈতিকতার রাজনীতি দেখাতেন, সেই নীতি নৈতিকতার রাজনীতি কিন্তু আমরা কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে দেখতে পাচ্ছি। কারণ সেটা হলো, কয়েকদিন আগে আপনাকে বারবার বলছিলাম যে এই যে কাকলি দস্তিদারদেরকে নিয়ে, মানে যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একদম ভুল ধারণা। আপনি আমার শুধু, আপনি ছেড়ে দিন, আপনি আমার শুধু এইটা বলুন, নেতাজিকে দিনের পর দিন এই বলার জন্য একে গ্রেফতার করা উচিত কিনা, এই নগেন্দ্র রায়কে? আজকে আপনার প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতভাবে বলেছেন গ্রেফতার হবে না কেন? আমি আবার বলছি, পরিষ্কার করে বলে দিচ্ছি, ইতিমধ্যেই সরকার তার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একটা কথা মনে রাখতে হবে, এই লোকটি একদম পাক্কা অশিক্ষিতের মতো কথা বলেছে। ফলে এই ধরনের লোকগুলোকে অ্যারেস্ট করলে গোটা রাজবংশী ভোট আমাদের বিরুদ্ধে যাবে, এই কথাগুলো আবার রাজবংশী সমাজকে অপমান। তারা এইরকম লোকের কথাই চলে না। আমার পরিষ্কার যে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডেফিনেটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটু অপেক্ষা করতে হবে। আমি বলছি অনির্বাণ অনেকক্ষণ ধরে বলতে চাইছে, কিন্তু আমার মনে আছে, আসছি, তাতে কি আছে? আমি বলছি আমার মনে আছে যে একবার তখনও বিজেপির এমপি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে সবার আগে তার সঙ্গে বাড়িতে চলে গেলেন। আমি বলছি তখনও ব্যাখ্যা হয়েছিল বিজেপির এমপি, আসল হচ্ছে ভোট। নেতাজি অপমানটা কাউন্টই হয় না। একটা কথার সঙ্গে একদম একমত, সেটা হচ্ছে এই অনন্ত মহারাজের কথা রাজবংশী সমাজ উঠবে বসবে, এটা হতে পারে না। আমি মনে করি না রাজবংশী সমাজ নেতাজির অপমান তারা মেনে নিচ্ছে। কিছু চেলাচামুন্ডা থাকতে পারে, বৃহত্তর রাজবংশী সমাজ মোটেই এরকম নয়। দ্বিতীয় কথা, এই অনন্ত নেতাজি সুভাষকে দেশদ্রোহী সম্ভবত যে নগেনরাই বলো, মহারাজ নগেন রায়, কারেক্ট। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। প্রথম যিনি বলেছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একদম ডায়েরিতে লেখা আছে, তার ডায়েরিতে লিখেছে, অধ্যাপক। তাহলে একজন এমপিকে অ্যারেস্ট করার জন্য বাড়তি মাত্র একটা জিনিসই করতে হয়, সেটা হচ্ছে স্পিকারকে জানাতে হয় যে
এই কেসের এত নম্বর ধারার এই কেসে গ্রেপ্তার করা হয়েছে। আমি এমএলএ কে অ্যারেস্ট করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক্সট্রা কিছু করতে হয় আলাদা না। করে কোনো নির্দিষ্ট আইন নেই যে এমএলএ এমপি কে অ্যারেস্ট করতে হবে। খুব ইন্টারেস্টিং, যদিও এই ঘটনা যদি বলুন, যদি এমপি পার্লামেন্টের মধ্যে থাকে তখন তাকে গ্রেপ্তার করার জন্য স্পিকারের পারমিশন নিতে হবে। কিন্তু পার্লামেন্টের বাইরে যদি থাকেন কোনো অনুমতি দরকার নাই, জানাতে হবে। এ তো দেশবাসীকে অপমান। আমি বলছি আমি এইবার যে কয়েকটা বাক্য পড়ব, এগুলো যদি নাও হতো এই একই রকমভাবে এই গ্রেফতারের দাবি করতাম। কিন্তু আনন্দবাজার পত্রিকা, যার অংশ এবিপি আনন্দ, 100 বছর আগে তারও বেশিতে যখন সৃষ্টি হলো, সেখানে সুভাষচন্দ্রের একেবারে স্পষ্ট ভূমিকা ছিল। আমি দ্রুত সুবর্ণ বসুর আনন্দবাজার পত্রিকা ও সমসময়ের শতকথা থেকে ছোট্ট কয়েকটা লাইন পড়ি। দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রকাশের প্রথম দিনের সঙ্গে যুক্ত ছিলেন পাতিরাম পাকিজা। এই পত্রিকার সঙ্গে তাকে যুক্ত করেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু যখন চিত্তরঞ্জন দাস প্রকাশিত ফরওয়ার্ড পত্রিকার ম্যানেজার ছিলেন, তখন পত্রিকার একমাত্র বিক্রেতা অর্থাৎ এজেন্ট ছিলেন উগ্র সিং। পাতিরাম পাকিজা ছিলেন তারই সহকারী। তার কথা থেকে পাওয়া যাচ্ছে, কোট আনকোট, সুভাষবাবু আমাদের একদিন ডেকে বললেন, আমাদেরই দলের এক বন্ধু সুরেশ মজুমদার 1 পয়সা দামের সান্ধ্য পত্রিকা বার করছেন। আমার ইচ্ছে ফরওয়ার্ডের মতো তুমি সুরেশের পত্রিকার বিক্রির ব্যাপারটা দেখাশুনো করো। তারপর অবশেষে 1328 বঙ্গাব্দের 29শে ফাল্গুন, ইংরেজির 1922 খ্রিস্টাব্দের 13ই মার্চ বাংলা সংবাদপত্র প্রকাশনার ইতিহাসে অবিস্মরণীয় একটা পর্যায় শুরু হলো। দোল পূর্ণিমার দিন পুরোপুরি লাল কালিতে ছাপা 4 পাতার কাগজ বেরোলো, আনন্দবাজার পত্রিকা। আমি বলছি এই অংশটা, এই ব্যক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগটা না থাকলেও আজকে যা বললাম প্রত্যেকটা একই কথা বললাম, কিন্তু এটা শুধুমাত্র বাঙালি হিসেবে না, ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের প্রশ্ন, কেন এই সাংসদকে গ্রেফতার করা হবে না? এবং সৌভাগ্যের বিষয়, সেই প্রশ্ন বিজেপির দলের ভেতর থেকে উঠতে শুরু করেছে। আবার বলছি, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় হুবহু এই প্রশ্নই তুলেছেন। শুধু বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া নয়, কেন গ্রেফতার হবে না ওই নগেন্দ্র রায়? প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়ক সম্পর্কে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তিতে সরব বিভিন্ন মহল। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এই মহারাজ যে কথাগুলো বলছে, এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতন কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। ধরে রাখবে কি পিছিয়ে রাখবে, ওরাই তো করেছে। আর ওই তো শুভেন্দু অধিকারী বলেছিল তো, অনন্ত মহারাজের আশীর্বাদ আমার মাথার উপর আছে বলে তো আজকে আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি, এটাও তো বলেছিল, এটাও তো বলেছিল। নর্থ বেঙ্গলে যে অনন্ত মহারাজের আশীর্বাদ আছে, আমি আগামী দিনে মুখ্যমন্ত্রী হব, এটাও তো বলেছিল শুভেন্দু অধিকারী। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়েই বুধবারই হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এই প্রশ্নের আবহেই আবার বীরভূমের রামপুরহাটে দেখা গেল এই ছবি। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া বোর্ডে লেখা রয়েছে নতুন নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, সঙ্গে রয়েছেন রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। বিজেপি আরএসএস এর যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে তারা স্বীকার করে না। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজোর কুকুর বলেছিল, কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল,
তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রক্ষার জ্ঞান আমাদেরকে নিতে হবে। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে রাস্তাটাকে আমাদের ফাঁকা আছে বলেছিলেন বলেই নামকরণ করা হয়েছে। যদিও পুরো চেয়ারম্যান আবার অন্য কথা বলছেন। বিজেপির তরফ থেকে একটা বলেছিল রাস্তাটার নামকরণ শ্যামাপ্রসাদের নামে নামকরণ রাস্তা করবেন, সেই প্রপোজাল আমাদের কাছে এসেছিল। এখন পর্যন্ত যেমন যে রাস্তা আছে সেই রাস্তার নামকরণই আছে। পৌরসভার তরফ থেকে এখনো পর্যন্ত নামকরণ পরিবর্তন এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। রাস্তার পুরনো নাম ফেরানোর দাবিতে পুরসভা ও রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিএম। কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।